रंजना यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय प्रभुपदा प्रभुपदा श्रील प्रभुपदा जय प्रभुपदा प्रभुपदा श्रील प्रभुपदा ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातां सहगणा रघुनाथान्वितं तं साजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धुपते गोपेश गोपिकान्ता राधाकान्ता नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देश तारिणे जय जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे मुखं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् हरे कृष्णा সবাইকে আমি আবার আমার দণ্ডবোধ প্রণাম জানাই আর সবাইকে দীনপ্রাণ গৌরাঙ্গ প্রভুকে আমার কৃতজ্ঞতা জানাই আর দণ্ডবোধ প্রণাম জানাই আমাকে এই সেবা করতে দেওয়ার সুযোগের জন্য যদিও আমার কোনো যোগ্যতা নেই তবু মানে আমার নিজের পিউরিফিকেশনের জন্য আপনারা আশীর্বাদ করুন যাতে কি আমি যে জিনিসটা বলি এটা আমার জন্য এবং আপনাদের জন্য সবার জন্য পিউরিফিকেশনের জন্য হয় যা কিছু আমি শুনেছি গুরু পরম্পরার কাছ থেকে
তো ওকে, সবাই কি ক্লিয়ারলি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পাচ্ছি প্রভু। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আমি একটা শুরু করি। আজকে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে প্রভু যে টপিকটা, যেরকম যে জিনিসটার মধ্যে আমাকে বলেছে, আমাকে একটা বলেছে প্রভু যে যে এই পার্টিকুলার আমাদের এই গৌরাঙ্গ কুটি ভক্ত বৃক্ষের জন্য আমার যে টপিকটা মনে হয় সেই টপিকটা প্রেজেন্ট করতে। তো একটা জিনিস, আমি কয়েকটা জিনিস ভাবছিলাম যেটা আমাকে রিসেন্টলি খুব ইন্সপায়ার করেছে, তাই জন্য আমি সেটার উপরেই শেয়ার করার চেষ্টা করছি যে গুরু পরম্পরার কাছ থেকে যেটা শুনেছি সেটাই আমি রিপিট করবো, কিন্তু যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমারই অবগুণ। অ্যাকচুয়ালি আমি আমার গুরু মহারাজ রাধানাথ স্বামী মহারাজের ওনার একটা নিজের পার্সোনাল একটা ইনসিডেন্ট শেয়ার করছিলেন। তো এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে, তাই জন্য আমি ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। তো উনি আমি জানি না কতজন আপনাদের মধ্যে থেকে ওনার একটা সুন্দর বই আছে জার্নি হোম, এই বইটা কতজনে পড়েছেন। এটা বাংলার মধ্যেও আছে অ্যাভেলেবল, কিন্তু আমার মনে হয় যে এখনো আমেরিকার মধ্যে ওই বাংলা ভার্সনটা অ্যাভেলেবল নেই। তো এই বইটার মধ্যে এই গল্পটা ন্যারেটেড আছে। তো এটার মধ্যে একবার মহারাজ কি করেন যে উনি ইন্ডিয়াতে এসেছেন, উনি শিকাগোর থেকে ইন্ডিয়াতে আসার জার্নিটাই খুব সুন্দর, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি একবার উনি গঙ্গাতে স্নান করতে যান। আর গঙ্গাতে যে সময় স্নান করছেন এটা গ্রীষ্মকাল ছিল। তো ওখানে অনেক জেনারেলি কি হয়, গ্রীষ্মকালের মধ্যে যারা স্নান করতে যায় গঙ্গাতে তারা সকালবেলায় তাড়াতাড়ি চলে যায়, কিন্তু মহারাজ একটু লেট গেছে দিনে। তো ওখানটা এমনি ফাঁকাই ছিল। তো উনি স্নান করছিলেন, আর তখন ওই সময় স্নান করতে করতে উনি উপরে দেখছেন যে একটা হকটা বোধহয় আমার মনে হয় ভালচারের কাছাকাছি একটা ভালচারটাকে বাংলায় কি বলা হয়, কেউ বলতে পারবে? শকুন বলা হয় প্রভু। শকুন, হ্যাঁ। তো ওরকমই ওর কাছাকাছি। তো সে অনেকক্ষণ ধরে মহারাজ যেখানে স্নান করছেন ওনার মাথার উপরে এরকম করে ঘুরতে লেগেছে এরকম, ঠিক আছে। এবার মহারাজের তো হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেছেন, উপরে মাথার উপরে দেখছেন যেরকম যে ভালচার এরকম শকুন এখানে ঘুরছে। তো মহারাজ অবজার্ভ করতে লেগেছেন কি হচ্ছে এখানে। তো এটা দেখতে 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 কিছুক্ষণ পরে দেখছেন যে সেই শকুনটা হঠাৎ করে একদম খুব স্পিডে একদম জলের দিকে আসতে লাগলো। তো মহারাজ তো আরো সতর্ক হয়ে গেছেন, কি করছে এটা। আর এসছে একদম মহারাজের মাথার কাছে এসে একদম পুরো একদম জলের মধ্যে ঢুকে যায়। আর তারপরে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মাছ ওখান থেকে তুলে নিয়ে যায়। তো যখন ওই সময় মাছটাকে যখন তুলে নিয়ে যাচ্ছে তখন মহারাজ ওই মাছটাকে দেখতে পারেন উনি। তো মহারাজ দেখছেন যে যখন শকুনটা যখন মাছটাকে তুলে নিয়ে যাচ্ছে তখন মাছের চোখটা দেখা যাচ্ছে। তো চোখটা একদম বড় বড় করে চোখটা খোলা একদম। তো কেন কি সে সাক্ষাৎ মৃত্যু তার চোখের সামনে দেখতে পাচ্ছে এরকম। আর তখন আর তারপর তো শকুনটা তখন যখন উঠিয়ে নিয়ে গেছে, তখন উঠিয়ে তো ওটা কয়েক সেকেন্ডের মধ্যে মহারাজ বলছেন যে আর আর শকুনকে আর দেখা যায়নি, সে মাছটাকে নিয়ে চলে গেছে হাওয়ার মধ্যে আকাশের দিকে। তো এবার যারা সাধু হয় তারা অ্যাকচুয়ালি সারাগ্রাহী। তারা এই আমাদের মতন
বা রাদার আমি আমার মতন কেউ যদি দেখে এই জিনিসটা, তাহলে সে তার কাছে এটা একটা ইভেন্ট হতে পারে, ইনসিডেন্ট হতে পারে। কিন্তু সাধুরা এই ইনসিডেন্ট থেকে, মানে প্রত্যেকটা ইনসিডেন্ট যেটা ওনারা দেখেন, ওটার থেকে মানে কিছু না কিছু শিক্ষণীয় ওনারা ওটার থেকে গ্রহণ করেন। তো মহারাজ বলছেন যে মানে এটা থেকে উনি কি এটা থেকে গ্রহণ করেছেন, আর সেই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। তো বলছেন যে যে ওই মাছটাও প্রতিদিনের মতন, মানে উনি ওই মাছটা সেখানে সুইম করতে বেরিয়েছে, আর তখন সেই মাছটাকে মানে কোথার থেকে সেই এসে শকুন এসে জল থেকে তুলে নিয়ে গেল। তো তার পক্ষে মানে সেও অন্য দিনকার মতন সে মানে জাস্ট জলে সাঁতারই কাটছিল। কিন্তু আরেক মানে যেহেতু মানে জলের একদম উপরে সাঁতার কাটছিল, শকুনের চোখ যেটা মানে সে দেখতে পেয়েছে, আর সে ত্বক করে তুলে নিয়ে নিয়েছে। আর একটু গভীর জলে যদি সাঁতার কাটতো, তাহলে পরে হয়তো এই মানে এই জিনিসটাতে সে এফেক্টেড হতো না। তো এটার মধ্যে মহারাজ এটা বলেন যে আমাদের পক্ষেও মানে আমাদের যেটা এর আগের ক্লাসে আমরা শুনছিলাম, সুমিত্র কৃষ্ণ প্রভু বলছিলেন যে ওই যে চিঠি পাঠানোর, যমরাজ যে চিঠি পাঠায় যে বিভিন্নভাবে। তো এবারে আমরা যদি আমরা যদি রেগুলার ক্যাজুয়ালি আমাদের ইয়েটা নিই, আমাদের যে এই হিউম্যান লাইফটা, তাহলে পরে আমাদের হিউম্যান লাইফের টাইম ইজিলি কেটে যাবে। আর ওই মাছের মতনই আমরা যদি শ্যালো জলের মধ্যে, মানে উপরের জলের মধ্যে এরকম ভাসি, তাহলে এই টাইমটা কেটে যাবে আমাদের। আর আমাদেরকেও ওই ওই শকুনের রাস্তায় আমাদের দেরি নেই, যে কোনো মুহূর্তেই শকুন মানে আমাদের মৃত্যু ওয়েট করে আছে। কিন্তু যদি আমরা কৃষ্ণ ভাবনামৃতের এই গভীর নদীতে আমরা যদি গভীর দিকে থাকি, তাহলে পরে নিচের দিকে যদি থাকি, যদি আমরা এইটার মধ্যে আমরা যদি কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ডুবে থাকি, তাহলে পরে আমাদের অন্য যেগুলো ডে টু ডে লাইফের যেই ডিফারেন্ট ডিফিকাল্টিসগুলো যেগুলো ডিফিকাল্টিস আসবেই, প্রবলেম আসবেই, তাহলে এগুলো আমাদের এফেক্ট করতে পারবে না। আর সেই জিনিসটা করবার জন্য বেস্ট উপায়টা কি, সেটা জানবার জন্য আমরা একটা গল্প শোনার চেষ্টা করবো, একটা লীলা, নারদমুনি লীলা। তো নারদমুনির এই লীলাটা আমার খুব অত্যন্ত প্রিয় লীলা অ্যাকচুয়ালি। তো নারদমুনির নারদমুনির কোয়ালিটিস তো আমরা জানি যে নারদমুনি ভগবানের উত্তম একজন ভক্ত, মানে শ্রেষ্ঠ ভক্ত, এবং মানে সেই ভগবানের সঙ্গ যখন চান উনি তখন করতে পারেন। এবং শুধু ভগবানের সঙ্গ না, মানে ওনার নারদমুনির যে যারা শিষ্যরা আছে, যেমনি আমাদের প্রহ্লাদ, আমাদের বাল্মীকি মুনি, এবং মানে এত অজস্র শিষ্য যারা আছে, মানে তারা মানে নারদমুনির যারা শিষ্য, মানে নারদমুনি যেরকম ধ্রুব মহারাজ, ঠিক আছে, তারা মানে ছোট হোক, ডিফিকাল্ট সিচুয়েশন হোক, ঠিক আছে, এবং মানে যাই মানে বাল্মীকি তো মানে ভক্তি পথেও ছিল না, কিন্তু তাকেও কিরম ভাবে সে চ্যানেলাইজ করে কিরম ভাবে নারদমুনি নিয়ে আসে। তো সেই নারদমুনি যে এই নারদমুনি কিরম করে হয়েছিলেন, সেইটা আমার খুব ইন্সপায়ারিং লেগেছে। তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। হতে পারে আপনাদেরও এটা খুব ভালো লাগতে পারে। অনেকে হয়তো জানবেন, কিন্তু মানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তো এই নারদমুনির আমরা যখন নারদমুনি হননি তার পাস্ট লাইফে, সেটাতে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই যে কিরম ভাবে তার তার পাস্ট লাইফে নারদমুনি কি ছিলেন। তো আমাদের শ্রীমদ্ ভাগবতম বলছে যে নারদমুনি অ্যাকচুয়ালি তার প্রিভিয়াস লাইফে নারদমুনি ছিলেন একজন ঝিয়ের ছেলে, মানে মেড সার্ভেন্টের ছেলে ছিল। তো এখন আমরা ইন্ডিয়া, বাংলাদেশে
আমাদের এই ফ্যাসিলিটিটা থাকে যে যেখানে মানে বাড়িতে কাজের লোক আসে আর মানে সে কাজ করে যায়, অনেক সময় আমরা একটু ভিজুয়ালাইজ যদি করি যে একজন মানে কাজের লোকের ছেলে যে সে কিরকম হবে। নাম্বার ওয়ান মানে আমরা একটা আমাদের একটু ভিজুয়ালাইজ করবার মধ্যে ইয়ে হয় যে মানে ডেফিনেটলি তাদের জামা কাপড় ভালো হবে না, একটু ছেঁড়া ঠেরা জামা কাপড় হবে। অবভিয়াসলি মানে তাদের আম, আহ, কেন কি তারা ওদের সেই জিনিসটাতে তারা ইয়ে করতে পারছে না, এফোর্ড করতে পারে। অবভিয়াসলি যেই পরিবেশে তারা বড় হচ্ছে সেটা আমরা যেরকম আমরা অনেকে আমরা যেরকম অনেক ফরচুনেট যে আমরা আমাদের থাকবার বাড়ি ইয়ে আছে, মানে অন্য ফ্যাসিলিটিস এরকম আছে। অবভিয়াসলি একটা যেখানে একজন যে কাজের লোক তার বাড়িতে অনেক লিমিটেড ফ্যাসিলিটিস থাকবে, ঠিক আছে? তো সেই ফ্যাসিলিটির থেকে সে সেই পার্সনটা সেই নারদমুনি কিরম করে হলো, সেটাতে আমাদের শ্রীমদ্ ভাগবতম বলছে যে চতুর্মাসের সময়, তখন ওই সময় কি হয় যে সাধুরা সেই গ্রামের মধ্যে আসে। আর তখন তারা কি করে যে ওই গ্রামের মধ্যে চতুর্মাসে সাধুরা জেনারেলি ট্রাভেল করে না, তাই জন্য তারা কি করে, তারা ওই গ্রামের মধ্যে থেকে যায়। আর সেই সময় তারা এই নারদ মুনির যেখানে যে বাড়িতে থাকতেন, মানে ওনার মা ওনাদের সেবা করেন আর ওনার সাধুরা ওনাদের বাড়িতে থাকে। আর তখন যখন যেই সময় সেবা করে যখন, তখন নারদ মুনি কি করে যে তখন ছোট ছোট যেটাকে ইংলিশে বলে মিনিয়াল সার্ভিস সেরকম সেবা করার সুযোগ পায়। তো সেই সেবার সূত্রে মানে সেটা কিরকম সেবা, মানে তাদের কখনো পা টিপে দেওয়া, ঠিক আছে, তাদের মানে তারা যে তাদের মা প্রসাদ বানিয়েছে তাদের ওখানে গিয়ে জল দিয়ে দিল, তাদের প্রসাদ তার দিল, তাদের প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে প্রসাদের থালা নিয়ে নিল, তারপরে সে ওখানে জায়গাটা মুছে দিল। মানে এগুলো হচ্ছে এই সেবাগুলো করে তারা সে সাধুদের খুব খুশি করেছেন। তখন সাধুরা তাকে বলে যে মানে সে মানে তাকে কিছু ইনস্ট্রাকশন দেন, ঠিক আছে, যে কিভাবে মেডিটেট করা উচিত সেটাই বলেন। আর তারপরে মানে চতুর্মাস শেষ হয়ে যাওয়ার পরে সাধুরা চলে যান। তো কিছুদিন পরে এরকম মানে কিছুদিন পরে এরকম হয় যে, বা কিছু সময় পরে এরকম হয় যে নারদ মুনির যে মা তাকে সাপে কামড়ে তার মা দেহ ত্যাগ করেন। এবার তখন নারদ মুনি খুবই আহ, একটা আর এইগুলো সব হচ্ছে নারদ মুনির যখন বয়স হচ্ছে 7-8 বছর এরকম বয়স, এই এই এজ গ্রুপের মধ্যে নারদ তার প্রিভিয়াস লাইফে। তো তখন যখন সে দেহ ত্যাগ করে তখন মা, তখন নারদ মুনি কি করে জঙ্গলের দিকে চলে যান। আর সেখানটায় গিয়ে সে মানে তার মনের মধ্যে মানে সেই আহ, আহ, যে সাধুরা যে প্রিন্সিপালটা বলেছিলেন সেই জিনিসটা ফলো করবার জন্য, মানে ওনার মন তো খুব আপসেট এরকম, কিন্তু ওখানে গিয়ে সে সেই জঙ্গলের মধ্যে গিয়ে, তখনকার দিনে মানে জঙ্গলের মধ্যে গিয়ে সাধনা করবার জন্য ইয়ে বলা হয়েছিল তাকে, তো সেই জিনিসটা সে প্র্যাকটিস করার চেষ্টা করে। আর তখন যখন সে মেডিটেট করে ভগবানের প্রতি, তখন সে ভগবানের দর্শন পান কিছুক্ষণের জন্য, কয়েক মোমেন্টের জন্য দর্শন পান। আর ভগবানের দর্শন পেয়ে মানে উনি উনি খুবই মুগ্ধ হয়ে যান। আর তারপরে ওই কয়েক মোমেন্টের দর্শনের পরে দর্শন ভগবানের আর গায়েব হয়ে যায় ভগবান। তখন নারদ মুনি সব জায়গায় দেখতে লাগে ভগবান কোথায় আছে, আর খুব কাঁদতে লাগে যে ভগবানকে দেখতে পারছেন না। আর সেই সময় একটা মনে উনি একটা আওয়াজ শুনতে পারেন, যে তখন ভগবান ওনার কাছে রিভিল করেন যে আমি চাই আমি তুমি এখন আমাকে দেখতে পারবে না, আমি চাই যে তুমি এই জন্মের মধ্যে পিউরিফাইড হয়ে তারপরে তুমি আমার কাছে চলে এসো। আর তারপরে তো আমরা জানি যে সেই নেক্সট লাইফের মধ্যে কিরম করে নারদ মুনি ভগবানের সুন্দরভাবে পার্শ্বদ, মানে ইনফ্যাক্ট মানে বিভিন্ন লীলাতে নারদ মুনি পার্টিসিপেট করেছেন। এমনকি আমরা জানি যে যখন কৃষ্ণা যখন চৈতন্য মহাপ্রভুর রূপে এসেছিলেন তখনও নারদ মুনি প্রেজেন্ট ছিলেন শ্রীবাস এর রূপে। তো এটা মানে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে
এরকম ভগবানের কৃপা পাওয়ার জন্য মানে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের এই বৈষ্ণব সেবা। ইভেন এই বৈষ্ণব সেবার মধ্যেও একটা হচ্ছে যে যখন আমরা যে আমাদের পার্সোনালি গাইড করছে, যে আমাদের পার্সোনালি আমাদের অনেক সময় নিয়ে আমাদের গাইড করে, যখন আমরা সেই জিনিসটার ভ্যালিউটা বুঝি, যখন আমরা সেই জিনিসটার প্রতি আমরা গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা প্রকাশ করি, কৃতজ্ঞতাটা কিরকম করে প্রকাশ করি সেটা পালন করে, এবং তার প্রতি এবং তার ইনস্ট্রাকশনসের প্রতি আমরা যদি পালন করি, তাহলে সেইটা হচ্ছে সেটা আমাদের কৃপা পাওয়ার রাস্তা হয়ে যায়। লাস্ট উইক আমরা শুনছিলাম, এটা আগেও প্রহ্লাদ কৃষ্ণ প্রভু বলেছিলেন, এবং লাস্ট উইক আবার সুমিত্র কৃষ্ণ প্রভু আবার রিপিট করলেন যে কৃপা ওয়ার্ডটা হচ্ছে ক্রি আর পা, করে পাওয়া। ঠিক আছে, এই জিনিসটা যদি ব্রেকডাউন করা হয়, তো এটা খুব সুন্দর একটা যদি যদি এই বৈষ্ণব সেবার মধ্যেও যদি আমরা যদি সবসময়, আমার গুরু মহারাজ একটা কথা বলেন যে যদি আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে আমরা কাউকে ভালোবাসি, তো এখনকার দিনে কি হয়েছে, এই লাভ ওয়ার্ডটা খুব কেয়ারলেসলি ইউজড হয়ে যায়। তো আর লাভ মানে হচ্ছে যে আমরা সার্ভ করা উচিত আমাদের, আর সার্ভটা যদি আমরা আনকন্ডিশনালি করি, কেন কি যদি আমরা আনকন্ডিশনালি না করি তাহলে কি হয়, যদি আমাদের এক্সপেকটেশন থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে ওই লাভটা মানে ওইটা লাভ না, ওটা অ্যাকচুয়ালি লাস্ট হয়ে যায়। আর সেটার সঙ্গে আমাদের যখন লাস্ট যখন থাকে, তখন যখন আমাদের ওই এক্সপেকটেশনটা মিট না হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে আমাদের রাগ হতে লাগে। তো অ্যাকচুয়ালি এই এই কনটেক্সটে একটা আমার একটা উদাহরণ মনে পড়লো। তো আমার গুরু মহারাজ অ্যাকচুয়ালি খুব উনি এটা বলেন যে মানে টু লাভ মিনস টু সার্ভ, আর টু সার্ভ মিনস টু প্লিজ। যদি আমরা কাউকে যদি আমরা সার্ভ করি, সার্ভ করার মধ্যে উদ্দেশ্যটা থাকে যে ঠিক আছে আমার সেবাটা, মানে সেবাটা যদি চেকলিস্ট হয় একটা, হ্যাঁ আমার এই সেবাগুলো ছিল, এগুলো হয়ে গেছে, ঠিক আছে, তাহলে যদি ওরকম থাকে তাহলে আমরা রুটিন ওয়ার্ক করছি, আমরা মনোটোনাস করছি। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য থাকে যে ঠিক আছে আমরা যে সেবা করছি সেটা কি আদৌ আমরা প্লিজ করছি, ভগবানকে সেবা করছি, অনেক সময় ভগবানের কাছ থেকে রেসিপ্রিকেশন পাই না। তাই জন্য ভগবান কি করেছে, এটা সুন্দর একটা করেছে যে ভগবান তার ভক্তদের সঙ্গ যখন দেয়, তখন আমরা ভগবানের রেসিপ্রোকেশনটা ভক্তদের মাধ্যমে আনতে পারি। আর তার মধ্যেও যারা আমাদের শিক্ষাগুরু, আমাদের গাইড করছে, দীক্ষাগুরু, অনেক সময় কি হয় দীক্ষাগুরু আমাদের থেকে একটু দূরে থাকে, ঠিক আছে। আর ওটা আগের বারে সুমিত্র কৃষ্ণপ্রভু বললেনও যে দীক্ষাগুরু অনেক সময় আমাদের পিউরিটি থাকে না আমরা সেই জায়গায় পৌঁছানোর জন্য। তো যে আমাদের গাইড করছে তার সঙ্গে যখন আমরা এই রেসিপ্রোকেশনটা রাখি, যে সার্ভ করবার জন্য কিভাবে আমরা সার্ভ করে প্লিজ করতে পারবো, এই জিনিসটা যদি আমাদের টেন্ডেন্সি থাকে, তাহলে থ্রু দিস আমরা কৃষ্ণকে ডেফিনেটলি প্লিজ করছি। আর যখন স্পেশালি ওটা বোনাফাইড পরম্পরাতে, এখন আমরা যদি আউটসাইড অফ দ্য পরম্পরাতে যাই, তাহলে তার প্লিজ হয়তো অনেক ডিফারেন্ট হবে, যে ঠিক আছে সে হয়তো মানে অনেকে এটাই প্লিজড হলো যে ঠিক আছে আমি টাকা, আমার পকেটের মধ্যে টাকা পয়সা আসলো, তাতেই সে প্লিজড হয়ে গেল। সেই জিনিসটা সেটা হলো যে মানে আমাদের টেস্টটা কিরকম সেখানটাই, কিন্তু সেই জিনিসটা আমরা যাব না। মেইনলি আমি বোনাফাইড পরম্পরার কথা বলছি, যেখানে আমরা গুরু পরম্পরার মাধ্যমে আমরা কৃপাটা পেতে পারি। তো একটা জিনিস মানে খুব সুন্দর আমি করি যে আমাদের প্রভুপাদ যে সময় আমেরিকাতে এসেছিলেন, তো সেই সময় প্রভুপাদ এখানে পাশ্চাত্য দেশের মধ্যে যারা এই যে আমরা 4টে নিয়ম বলি না, নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইলিসিট সেক্স, আর নো ইনটক্সিকেশন। প্রভুপাদ যাদেরকে নিজের অ্যাসোসিয়েশন দিচ্ছিলেন, তারা এই 4টে জিনিসই করতেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, মানে এখানে কোনো চান্সই নেই,
যে একজনের মানে আমরা অনেক সময় দেখি যে যদি কেউ ভক্তিপথে ইন্টারেস্টেড হয় তখন তার সঙ্গে সঙ্গে কি হয় যে তারা তারা ফিল করে যে আচ্ছা এ তো বাকি সবাই তো এগেনস্ট হয়ে গেল। তো প্রভুপাদের জন্য ঠিক আছে, প্রভুপাদ যে সময় এখানে এসেছিলেন সে সময় প্রভুপাদ দেখেছেন যে মানে প্রভুপাদ যারা যারা মানে একদমই এটার সঙ্গে কোনো লিঙ্কই নেই, ইনফ্যাক্ট যারা টোটালি এগেনস্ট, তাদেরকে প্রভুপাদ মানে এই কৃষ্ণ ভাবনামৃতটাকে প্রেজেন্ট করে ইনফ্যাক্ট ওনারা গ্রহণও করেছেন। তো এই গ্রহণ করার মধ্যে প্রভুপাদের সিক্রেটটা কি এটা মহারাজ বলেন। আর আমার মনে হলো যে এই জিনিসটা আমাদের প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। কেন কি বাড়ির মধ্যে অনেক সময় থাকে যে আমাদের বাড়িতে এক্সটার্নালি আমরা কি হয় যে এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস দিয়ে অনেক সময় চ্যালেঞ্জড হয়ে যায়। আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই জিনিসটা কি আমরা কি রিয়েলি প্রোগ্রেস করছি নাকি আমরা করছি না। আবার অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা ভক্তিপথটাকে ঠিক করে না বুঝতে পেরে এতটাই রিজিড হয়ে যাই যে আহ, যে বাড়ির মধ্যে মানে যারা হয়তো ফেভারেবল হতে পারতো কিন্তু তারপরে ওরা আনফেভারেবল হয়ে যায়। তো এই এই কনটেক্সটের মধ্যে আহ, গুরু মহারাজের কাছে অ্যাকচুয়ালি একজন আসেন আর সে তখন বলেন যে আহ, আচ্ছা মহারাজ, এই পার্সনটা আপনি যাকে এত ভালোবাসছেন যে সে কোনো মতেই কোনো মতেই মানে কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না, ইয়ে না। আর মানে তার কাছ থেকে মানে কেউই একটা পার্সনও ভালো ইয়ে পায় না, আর সে কোনো সেবাও ঠিকঠাক করে করে না, সবই সবই গন কেস অ্যাকচুয়ালি। তো মহারাজ আপনি ওর উপরে অত টাইম কেন স্পেন্ড করছেন আপনি? তো মহারাজ একটা খুব সুন্দর উদাহরণ দেন। অ্যাকচুয়ালি মহারাজ অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে বোঝান এটা। মহারাজ বলেন যে আম, যে সময় কোশ্চেনটা জিজ্ঞেস করে আরো ইলাবোরেটলি মহারাজকে আরো মানে সেবা বাই সেবা বলেন যে আচ্ছা মহারাজ এ তো এই সেবাও কিছু করছে না, ওইটাও কিছু করছে না, এটাও করছে না। আর যখন এরকম বলে যখন তখন মহারাজ হাসতে লাগেন। তো মহারাজ বলেন যে আমরা যদি কারোকে আমরা যদি কারোর কাছ থেকে কেউ যদি ধরো রেসিপ্রোকেট করছে না বা সে তার রিভার্সই করছে, তার মানে হচ্ছে যে আমরা তাকে যথেষ্ট ভালোবাসছি না। যদি আমরা কারোর প্রতি যথেষ্ট লাভ অ্যান্ড কেয়ার যদি আমরা দিই যদি, তাহলে একটা না একটা টাইম এরকম আসবে সেখানে সে রেসিপ্রোকেট করতে লাগবে। হ্যাঁ ওই টাইমটা হতে পারে 2 দিন হতে পারে, 2 বছর হতে পারে বা 20 বছর হতে পারে। কিন্তু আমাদের যদি আনমোটিভেটেড আর আমরা যদি কন্টিনিউস করে যে আনইন্টারাপ্টেড যদি আমরা এটা করতে থাকি তাহলে পরে ডেফিনেটলি এই জিনিসটা কৃষ্ণা রেসিপ্রোকেট করবে। তো এটা খুব সুন্দর আমার লেগেছিল, তাই জন্য ভাবলাম যে আমি শেয়ার করি। কেন কি অনেক সময় কি হয় যে ইভেন গৃহস্থ জীবনের মধ্যে আমাদের বাড়িতে আমাদের কারেন্ট পরিবেশের মধ্যে অনেক সময় কি হয় যে অনেক আনফেভারেবল সার্কামস্টেন্সেস থাকে। আর আনফেভারেবল সার্কামস্টেন্সেসের মধ্যে আমরা যেটা ধরে নিই যে ঠিক আছে আমরা ফার্স্টে এটা ইয়ে করি যে আমরা তো ভক্তি জীবনে এসে গেছি। আর আমরা ভক্তি জীবনে এসে যাওয়ার পরে আমরা দেখি যে ঠিক আছে অমুক জনে ভক্ত হতে পারছে না। আম, আর মানে আমরা আমাদের একটা এক্সপেকটেশন হয়ে যায় যে ঠিক আছে এই আমরা বুঝতে পেরেছি যে এটা খুব ভালো, এইটা আমাদের মধ্যে মাথার মধ্যে বসে যায়। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কি হয়ে যায় যে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে এরা তো ভক্ত হলো না। তো আর আমাদের এক্সপেকটেশন তাদের কাছ থেকে যেরকম আমরা ভক্ত হচ্ছি সেরকম আমাদের এক্সপেকটেশন তাদের কাছ থেকে এরকম হয়ে যায় তারাও যে যে ভক্ত হলো যে মানে হলো না যে, কিন্তু তাদের হওয়া তো উচিত। তো এই কেসের মধ্যে কি হয়ে যায় অনেক সময় এই এক্সপেকটেশনের মধ্যে কিছু কনফ্লিক্ট আসে। আর এই কনফ্লিক্টের মধ্যে আমাদের তাদের ভক্তি জীবনের মধ্যেও আমরা কি করি যে আমরা যেটা হতে পারে যে আস্তে আস্তে ফ্লারিশ হতো, কিন্তু তার জায়গায় আমরা কি করি যে ওটাকে একটু মানে আমাদের এবং তাদের দুজনের সিচুয়েশন কম্বাইন্ড সিচুয়েশন আমরা খারাপ করে দিই। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের টাইম টু টাইম আমাদের গাইডেন্স নেওয়া উচিত। আর গাইডেন্স নিয়ে আমাদের ইয়ে করা উচিত যে ইভ্যালুয়েট করা উচিত যে আমরা ঠিক করে আমরা আমি এক মিনিটে দেখছি যদি কিছু একটা আওয়াজ ইকো হচ্ছে।
এখন আর হচ্ছে না। তো আমাদের কনস্ট্যান্ট এরকম গাইডেন্সে থাকা উচিত যে আম, আর যেই গাইডেন্সটা আমরা পাই যখন, তখন ওই গাইডেন্সটার মধ্যে যখন আমরা ইয়ে করি, ফলো করি, তখন ডেফিনেটলি, কেন কি অনেক সময় কি হয়ে যায় যে আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা চলে আসে যে না 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 না, গাইডেন্সের মধ্যে অনেক সময় আমাদের ফলস ইগো কাজ করে যে না না, গাইডেন্স যেটা পাচ্ছি, আমি তো আমার সিচুয়েশনটা ভালো করে বুঝি, ঠিক আছে, তাই আমি এই সিচুয়েশনটার মধ্যে আমি আমি জানি যে আমাকে কি করতে হবে, যে গাইডেন্সটা পাচ্ছি আমরা গাইডেন্সটা ওভাররাইড করে দিই, ঠিক আছে। তো তার জন্য একটা খুব সুন্দর কথা দীনপবন গণপ্রভু কয়েক ক্লাস আগে বলেছিল যে অনেক সময় যদি কৃষ্ণা যদি লেফট সাইডে থাকে আর আমরা যদি আমরা গাইডেন্স পাচ্ছি যে রাইট সাইডে যেতে হবে, যদি এটা ভুল গাইডেন্সও হয়, ঠিক আছে, ধরে নিলাম ভুল গাইডেন্স এটা, তাহলে পরেও কৃষ্ণা বাধ্য ওই লেফট থেকে রাইটে আসবার জন্য। আর যদি যদি আমরা আমাদের যদি পূর্ণ বিশ্বাস থাকে এটা, ঠিক আছে, যদি আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে পালন করি যে এইটাই আমাদের সাকসেস, এটাই আমাদের রোড টু পারফেকশন, তাহলে আর কোনো কথাই নেই। তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে, একটা আমাদের একজন চৌপাটিতে একজন খুব ভালো ভক্ত আছে, সিনিয়র ভক্ত, ওনার নাম বিশ্বরূপ প্রভু। তো বিশ্বরূপ প্রভু উনি একটা এক্সাম্পল বলছেন যে একবার উনি রাধা গোপীনাথ মন্দির যেটা চৌপাটিতে আছে তার খুব কাছাকাছি একটা আমাদের হসপিটাল আছে, ভক্তি বেদান্ত হসপিটাল, হয়তো 5-10 মিনিটেরই ড্রাইভ এরকম। তো একবার উনি উনি মহারাজকে অন্য জায়গা থেকে এসে এখানে ড্রপ করে উনি না সরি, উনি রাধা গোপীনাথ মন্দির থেকে মহারাজকে এই ভক্তি বেদান্ত হসপিটালে নিয়ে যাচ্ছেন। এটা তো কোথায় মহারাজ প্রভু? ওনাকে জিজ্ঞেস, এটা এটা কোথায় বম্বেতে, বম্বেতে? এটা আচ্ছা। বম্বেতে, হ্যাঁ। তো মহারাজকে এই যে 5-10 মিনিট এরকম ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তো মহারাজ আম, ওনাকে বলেছে যে বিশ্বরূপ, তুমি সিট বেল্ট পরোনি? তখন বিশ্বরূপ প্রভু বলেছে যে মহারাজ, এ তো এই 5-10 মিনিটের ব্যাপারে, সিট বেল্ট কি পড়তে হবে? তখন মহারাজ বলেছে যে দেখবে যে অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু এই শর্ট ডিস্টেন্সেই বেশি হয়। তো বিশ্বরূপ প্রভু বুঝেছেন যে মহারাজের এটা ইনস্ট্রাকশন, তো উনি সিট বেল্ট পরে নিয়েছেন। তখন তো উনি ঠিক করে পৌঁছে গেছেন এরকম। আর তারপরে উনি বলেন যে আম, এরকম কিছু বছর পরে এরকম হয় যে বিশ্বরূপ প্রভু ওনার ফ্যামিলি, ওনারা একটা কোথাও যাচ্ছিলেন, আর সে সময় একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়। আর মেজর অ্যাক্সিডেন্টটা এরকম করে হয় যে ওই যে অনেক ওই যেরকম ওই যে একটু এটাকে কি বলে জানি না, একটু ওই হিলি এরিয়া যেগুলো থাকে না, হিলি এরিয়ার মধ্যে গাড়িটা এরকম হয়ে যায় যে একদম একদম এন্ডটাতে এসে ঝুলতে থাকে এরকম, মানে ওটার থেকে পড়লে পড়ে নিচে একদম খাইতে পড়ে যাবে। তো সেই সেই জায়গার মধ্যে ওনার পুরো পরিবার বেঁচে যান কেন কি সবাই মিলে সিট বেল্ট পড়েছিল। তো বিশ্বরূপ প্রভু তখন এটা ওনার রিয়েলাইজেশন শেয়ার করেন যে একটা তো হলো যে এটা মহারাজের ইনস্ট্রাকশন পালন করা, সিট বেল্ট একটা কমন জিনিস, ঠিক আছে, সেটা মানে এমনি ট্রাফিক রুলস এর মধ্যেই পড়ে যে সিট বেল্ট পরা, কিন্তু যখন আমরা এই সিট বেল্টটাই মহারাজের ইনস্ট্রাকশন ভেবে যখন পালন করে যখন পড়ি, যখন বা আমাদের যারা সিনিয়র যারা গাইড করে তাদের যখন এতে সিম্পল ইনস্ট্রাকশনগুলি যখন ফলো করি, তখন ওই ইনস্ট্রাকশনটা পালন করবার জন্য আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস হচ্ছে। তো আর তাছাড়া মানে আমরা দেখতে পাচ্ছি তার লাইফ তো সেভই হয়ে গেছে, তো সেটা তো মানে মেটেরিয়ালিও বেনিফিটেড আবার স্পিরিচুয়ালিও বেনিফিটেড, তাই জন্য এইটা হচ্ছে খুব মানে এই স্পিরিচুয়াল লাইফের মধ্যে গাইডেন্সটা খুব খুব ইম্পর্টেন্ট। আর যখন আমরা গাইডেন্সের মধ্যে থাকি না, তখন কি হয়ে যায় যে আস্তে আস্তে আমাদের মধ্যে টেন্ডেন্সি গুলো মানে আস্তে আস্তে আমরা যে টেস্ট পাচ্ছি, পাওয়ার মানে যে টেস্ট আমরা পেতে লেগেছি, সেই টেস্টগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি ওইগুলো। তাই আমাদের এই জিনিসটা খুব ইয়ে। আর এটার মধ্যে টেস্ট হারানোর মধ্যে আমি একটা জিনিস একটা টাচ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত, সেটা হচ্ছে ক্রিটিসিজম। তো এই ক্রিটিসিজমটার মধ্যে ক্রিটিসিজমটা অ্যাকচুয়ালি আমাদের হরিনামের মধ্যে 10টা অপরাধ আছে হরিনামের মধ্যে।
তো যেটা আমাদের অফেন্সেস 10 অফেন্সেস থেকে আমাদের বাঁচাতে, কিন্তু তার মধ্যে নাম্বার 1 অপরাধ হচ্ছে আমাদের কোনো বৈষ্ণব অপরাধ, কোনো বৈষ্ণবের নিন্দা করা। তো as such মানে এটাতে আমাদের গুরু মহারাজকে জিজ্ঞেস করা ছিল যে মহারাজ এই মানে এটা থেকে কিরকম করে আমরা করতে পারি। তো মহারাজ এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেন যে অ্যাকচুয়ালি বৈষ্ণব অপরাধটা কি হয় যে আমাদের মধ্যে যদি এই যে দুটো জিনিস আমাদের মধ্যে টেন্ডেন্সি থাকে, একটা এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের আর এই টেন্ডেন্সিটা হচ্ছে একটা হচ্ছে হিপোক্রেসি, আর আরেকটা হচ্ছে এই ক্রিটিসিজম। হিপোক্রেসি হচ্ছে মানে আমি আমি ভাবছি একটা, আমি বলছি একটা, আর আমি করছি একটা। ঠিক আছে, হতে পারে যে কোনো দুটো হয়তো সেম হতে পারে, কিন্তু আমি ভাবলাম আর বললাম একটা, কিন্তু আমি করলাম একটা। তো সেই হিপোক্রেসিটাকে আমাদের খুব কেয়ারফুলি আমাদের করতে হবে, আমাদের নিজেদের অ্যানালাইজ করতে হবে যে আমরা কি হিপোক্রেটিক হয়ে যাচ্ছি, আমরা কিছু হয়ে যাচ্ছি। আর ক্রিটিসিজমটা কি হয় যে আমরা যখন এই যে যেটাকে আমরা অনেক সময় যদি বাঙালিদের মধ্যে মানে কলকাতার মধ্যে এটা অনেক সময় এটা আমি শুনেছি টার্ম ইউজ হয়, পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। তো এটাতে কি হয় যখন আমরা অনেক সময় একসঙ্গে আসলাম, একসঙ্গে বাঙালিরা স্পেশালি মানে কখনো কখনো আমরা ভক্তদের সঙ্গের বাইরেও করি, ইভেন ভক্তদের মধ্যেও যখন আমরা করছি তখন আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা চলে আসে, ঠিক আছে, মানে এই একটা জিনিস নিয়ে নিন্দে করবার। তো যখন আমাদের মধ্যে এই নিন্দে করবার টেন্ডেন্সিটা থাকে, ঠিক আছে, হয়তো আমরা রেগুলার সার্কেলেই করছি, আমরা ভক্তদের কোনো কিছু সার্কেলে আমাদের করছি না, কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যদি কেউ এই টেন্ডেন্সিটা কিরকম করে আসে যে কেউ একটা কিছু একটা বললো যে অমুকে এইটা করেছে, তো আমাদের মধ্যে ওই টেন্ডেন্সিটা থেকে, ঠিক আছে, আমাকে ওই কার্ডটাকে বিট করতে হবে। ঠিক আছে, তো আমরা ওই কার্ডটাকে বিট করে দিই, আরে আমি তো জানি এটাও করেছে। তো এরকম করে যখন আমরা এটা করতে থাকি তখন যেটা হয় যে আস্তে আস্তে আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আমরা এটাতে রিলিজ করি। আর তখন যখন বৈষ্ণবদের যখন চর্চা হয় তখনও হঠাৎ করে আমাদের ভেতরে যেহেতু ওই টেন্ডেন্সি থাকে ওটা বেরিয়ে আসে, আমাদের মানে আমাদের না জানার সত্ত্বেও মানে ওটা বেরিয়ে আসে, যেখানে আমরা বৈষ্ণবের অপরাধ করে ফেলি। আর সেইখানটার মধ্যে যেটা হয়ে যায় যে বৈষ্ণব অপরাধ করলে পরে আমাদের যেই কৃপাগুলো আমরা পাচ্ছিলাম সেই কৃপাগুলো আমরা হারিয়ে ফেলি। ইনফ্যাক্ট এটা মহারাজ বলছিলেন যে কৃষ্ণা কি করে যে মানে যদি মানে এই এই মাধ্যমটা যখন চলে আসে তখন কৃষ্ণ এই মাধ্যমে কৃপাগুলো ফেরত নিয়ে নেয়। তাই জন্য আমাদের এটা খুব কেয়ারফুল থাকতে হবে। অন্য অন্য সব অফেন্সেস আছে, কিন্তু এইটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস অফেন্স। তো এই অফেন্সটা উল্টো দিকে কি আমরা করতে পারি, যেটা হচ্ছে যে আমরা লাভিং রিলেশন রাখতে পারি। আর এই লাভিং রিলেশনের মধ্যে একটা বিগিনিংটা হচ্ছে মানে আমাদের সব থেকে বেস্ট গ্রাউন্ড হচ্ছে আমাদের নিজের বাড়ির থেকে। সেখানে একটা সুইট এক্সাম্পল সেটা হচ্ছে যে যদি আমরা ভাবি যে একটা সার্কেল আছে, আর মানে আমরা এরকম করে ভাবি যে এরকম একটা সার্কেল, ঠিক আছে, যদি আমরা আমি আমি একটা কুইক জিনিস দেখছিলাম, যদি আমি একটা করতে পারি, একটা সেকেন্ড। তো এটা আমার পেজটা দেখা যাচ্ছে, যেখানে এই যে সার্কেলটা, এই সেন্টারের সার্কেলটা হচ্ছে মানে আমাদের ওয়ার্ল্ড। আর এই সাইডে হচ্ছে যে আমাদের সঙ্গে যারা আছে তাদের, এবং আমরা যাদের সঙ্গে ইন্টারাক্ট করি তাদের ওয়ার্ল্ড। তো যখন আমরা ভক্তি জীবনে আসি তখন অনেক সময় কি হয় যে আমরা একটু আমরা কখনো কখনো একটু এক্সক্লুসিভ হয়ে যাই, যেখানে আমরা
ডিসকানেক্টেড হয়ে যায়। আমি আমি ম্যাটেরিয়ালিস্টের কথা বলছি না, আমি বলছি যে মানে আমাদের বাড়ির মধ্যেও মানে যখন যদি আমরা কখনো যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে সেই সূত্রে কি হলো যে মানে বাড়ির লোকেরা আমাদের যখন দেখে যে আমরা ডিসকানেক্টেড, তখন এটাতে ওই লাভিং রিলেশনশিপটা হতে পারে না। আর তখন মানে অনেকে যেটা হবে যে ঠিক আছে, এই কৃষ্ণ ভাবনামৃততে আছে, তাই জন্য মানে তার মধ্যে এই পরিবর্তন এসে গেছে, আর তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। আর তাদের ডাইরেক্ট কম্পিটিশন হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, এই যে মানে সে যখন থেকে ভক্ত হয়েছে তখন থেকে তার মধ্যে এই পরিবর্তনটা হয়েছে। তো ইনস্টেড মানে এটা এটা এই এই প্রশ্নটা আর এই এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি গুরু মহারাজকে একজন জিজ্ঞেস করে, তখন মহারাজ এরকম করে এক্সপ্লেন করে, তখন মহারাজকে বলে যে আচ্ছা মহারাজ, এরকম যদি হয়ে যায় যে কেউ কেউ এটা মানে আমরা আমরা যে এরকম এক্সক্লুসিভ যে হবো যে, কিন্তু কেউ তো আমাদের কথা শুনে না, কেউ বোঝেই না যে আমরা কি করছি, কি কি করা উচিত আমাদের। তখন মহারাজ একটা খুব সুন্দর এক্সাম্পল দেন। মহারাজ এটা বলে যে তো মহারাজ বলেন যে আমাদেরকে ওরম সিচুয়েশনের মধ্যে এই কন্ডিশনটা ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের দেখতে হবে যে আমাদের অন্যদের সঙ্গে ওভারল্যাপিং কোথায় আছে, ঠিক আছে? আর যেই যেই জায়গাটার মধ্যে ওভারল্যাপিং আছে সেই জায়গাটাকে আমাদের ভালো করে ফ্যান করতে হবে, আর সেই জায়গাটার মধ্যে আমাদের ফোকাস করতে হবে কেন কি আমাদের মিল কোথায় আছে। এরকম আম, যখন আমরা এই জিনিসটাতে আর সেই জিনিসটাতে যখন আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, তখন যেটা হবে যে লাভিং রিলেশনশিপগুলো খুব ফ্লারিশ করবে। কেন কি এরকম কারা আছে যাদের অ্যাপ্রিসিয়েশন ভাল লাগে না, ঠিক আছে, যাদের প্রশংসা ভাল লাগে না, ঠিক আছে? যখন আমরা প্রশংসা করি, যদি কেউ একটা জিনিস করছে, যখন আমরা যখন কন্টিনিউসলি আমরা প্রশংসা করি উইদাউট এনি এক্সপেকটেশন, তখন সেই জিনিসটা ডেফিনেটলি ফ্লারিশ করতে লাগে। আর সেটাতে আহ, মানে আমার নিজেরও পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে এটা খুব 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 হাইলি এফেক্টিভ। আর আর এই জিনিসটাতে যখন আমরা অ্যাপ্রিসিয়েট করি আশেপাশে সবাইকে, তখন যেটা হয় যে সবাই খুব ইন্সপায়ার্ড ফিল করে। যদি আমরা যদি কেউ আমাদের এক্সক্লুসিভিটিতে দেখে, তাহলে পরে যেটা হবে যে তাদের মনে হবে যে ও ভক্ত মানে তারা এরকম আলাদা হয়ে গেল, কিন্তু না, আমরা একজন ভক্ত যে সে যদি ইনক্লুসিভিটিতে দেখে, তাহলে পরে মানে যদি সে দেখে যে মানে না, এই পোর্শনটা আছে, সেই পোর্শনটার মধ্যে আমরা ডেফিনেটলি আমরা কোলাবোরেট করতে পারি, আর সেই পোর্শনটা যখন সে অ্যাপ্রিসিয়েট করে, তখন ডেফিনেটলি অন্যরাও আস্তে আস্তে ইন্সপায়ার হয়ে যাবে। আর আস্তে আস্তে কি হবে যে ওই সার্কেলটা যেটা যেটা দেখিয়েছিলাম যে অন্য যে ছোট সার্কেলগুলো যেখানে যেখানে এই বড় সার্কেলটার ভেতরে চলে আসছে, যেটা এইটা হচ্ছে সেন্টারটা ছিল আমাদের ওয়ার্ল্ড, এটা হচ্ছে অন্যদের ওয়ার্ল্ড, সেখানে আস্তে আস্তে এই ছোট ছোট সার্কেলগুলো আস্তে আস্তে আরো ভেতরে চলে আসবে। আর যদি ওটা কমপ্লিটলি ভেতরে চলে আসে, তাহলে তারাও ভক্ত হয়ে যাবে। তো এই আম, এই জিনিসটা আমার মনে হলো যে আমাদের মানে আমার নিজের পার্সোনালি এটা অনেক হেল্পফুল মনে হয়েছে। আমার মনে হলো যে এটা শেয়ার করলে পরে অন্য কারোরও হেল্প হতে পারে। কেন কি আম, এটার মধ্যে একটা এই অ্যাপ্রিসিয়েশনের মধ্যে একটা সুন্দর একটা এক্সাম্পল যেটা আমি সবসময় মনে করি, এটা দীনপাবন গৌরাঙ্গ প্রভু বলেছে যে আহ, একটা মাছি আর একটা হানিবি, এই এক্সাম্পল যদি আমরা ভাবি, তো একটা মাছির মধ্যে কি কি স্কিল আছে। মাছি যদি একটা সুন্দর একটা গার্ডেন থাকে, ফ্লাওয়ার গার্ডেন, একটা একার একার পর গাছ, সুন্দর ফুল, সুন্দর মানে মানে সুন্দর গন্ধ ছাড়ছে, সেগুলো যদি মাছি ওই জায়গাটার মধ্যে যায়, তাহলে মাছি ওই জায়গার ওগুলোর মধ্যে কিছু না দেখে ও একটা ছোট্ট টাইলের মধ্যে মলমূত্র পড়ে আছে তার মধ্যে গিয়ে বসবে, ঠিক আছে? কিন্তু একটা যদি হানিবি মানে মধুমাখি যদি হয়, সে একরের একর জায়গায় মলমূত্র হলে পড়েও যদি একটা ফুল থাকে, তাহলে তার মধ্যে গিয়ে সে ওই ওই মধুটা সেটাই সে নেবে। তো আমাদের আম, চেষ্টা করতে হবে যে আমরা সেই ওই মধুমক্ষীর ওই জায়গাটার মধ্যে করতে পারি যেখানে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমরা সেই সারটা যাতে নিতে পারি অ্যাকচুয়ালি। আর এই সারটা তখনই আমরা নিতে পারবো আন্ডার গাইডেন্স, ঠিক আছে? না হলে পরে যেটা হয়ে যায় যে
আমরা হয়তো অনেক এফোর্ট করছি, আর আমরা হয়তো নিজেরা এফোর্ট করে করে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কিন্তু মানে আমরা বুঝতে পারছি না যে কি করা উচিত। আর যদি আমরা উইথ সারেন্ডার মানে হচ্ছে এরকম না যে আমরা যদি উইথ সারেন্ডার আমরা কিছু একটা ইনস্ট্রাকশন শুনলাম, সেই জিনিসটাই জাস্ট অ্যাজ ইট ইজ ফলো করলাম, হয়তো ঠিকঠাক বোঝোনি, হয়তো আমাদের যদি ক্লারিফিকেশন দরকার হয় তাহলে আমরা ক্লারিফাই করতে পারি। আমাদের সিচুয়েশনটার মধ্যে যদি কিছু একটা মিসিং পার্ট থাকে, যেটা আমাদের মনে হয় যে না এই পার্টটা জানলে পরে হয়তো এই জিনিসটা ওষুধটা হয়তো ডিফারেন্ট হতো আমার জন্য, তাহলে সেই জিনিসটা আমরা ক্লারিফাই করতে পারি। কিন্তু উইথ সারেন্ডার মানে যে উইথ ফুল ফেথ আমরা যদি ফলো করি, তাহলে পরে ডেফিনেটলি আমাদের প্রোগ্রেস গ্যারেন্টেড। তো সেটা বলেই আমি জানি যে এখন আর 5 মিনিট বাকি আছে। আমি একটা একটা লাস্ট একটা শিলা প্রভুপাদের একটা ইনসিডেন্ট একটা শেয়ার করে আমি শেষ করব। তো শিলা প্রভুপাদ যখন এখানে এসেছিলেন, তো শিলা প্রভুপাদ যখন এই আমেরিকাতে যখন আসেন শিলা প্রভুপাদ, সেই সময় আমেরিকাতে যারাই ছিলেন তারা কেউই ডিভোশনাল পাতে নেই। তো শিলা প্রভুপাদের জন্য খুব একটা কি বড় ব্যাপার ছিল যে তাদের সব মানে যে যে আম, অবগুণগুলো সেগুলো তুলে ধরা, মানে সেগুলো করা। তো শিলা প্রভুপাদ তার মধ্যে মানে সবসময় শিলা প্রভুপাদ এটা দেখেছেন যে তাদের কি কি গুণ আছে সেটার উপর ফোকাস করেছে। এরকম না যে শিলা প্রভুপাদ মানে ওনাদের কারেক্ট যদি করতো তাহলে বলেছে যে ঠিক আছে তুমি এই জিনিসটা করো, ওইটা করো, মানে যেটা আমাদের যেগুলো করণীয় একটা বৈষ্ণবের প্রোগ্রেসের মানে একটা বৈষ্ণব হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো শিলা প্রভুপাদ ইনস্ট্রাক্ট করেছেন। কিন্তু তার সঙ্গে শিলা প্রভুপাদ ওনাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা আমরা যদি শিলা প্রভুপাদের চিঠিগুলো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে শিলা প্রভুপাদ কতটা কনসার্ন। একজনের যদি আঙুলের মধ্যে একটু কেটেও যায় তাহলে শিলা প্রভুপাদ অত্যন্তভাবে কনসার্ন থাকতেন। তো সেরকম ভাবেই মানে শিলা প্রভুপাদ প্রতিটা সিচুয়েশন প্রতি প্রতি মানে প্রতি স্টেপ বাই স্টেপ শিলা প্রভুপাদ সবাইকে খুব সুন্দরভাবে গাইড করেছেন। স্পেশালি মানে একটা একটা পার্টিকুলার ইনস্টেন্স আমার মনে পড়ে, যেখানে শিলা প্রভুপাদের একজন ডিসাইপল পায়ের মধ্যে আহ, একটা জায়গায় তার লেগে গেছে। তো শিলা প্রভুপাদ যখন জানতে পারেন এরকম হয়েছে, তো শিলা প্রভুপাদ মানে তার রেগুলারলি খোঁজ নেয়। মানে শিলা প্রভুপাদের নিজেরই শরীর তখন খুব মানে আহ, মানে শিলা প্রভুপাদের নিজের শরীরটাই খুব উইক তখন ওই সময়, কিন্তু শিলা প্রভুপাদ দিনের মধ্যে কয়েকবার খোঁজ নেন যে মানে তার পায়ের অবস্থা কেমন আছে। তো এই জিনিসগুলো এই যে লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড কনসার্ন, এই জিনিসটা যেটা হয়েছে যে মানে ভক্তদের, যারা শিলা প্রভুপাদের ডিসাইপলস, তারা যখন আমরা তাদের ইন্টারভিউ যখন শুনি তখন আমরা এটা বুঝতে পারি যে কতটা কেয়ার অ্যান্ড কনসার্ন তাদের মধ্যে আহ, শিলা প্রভুপাদের তাদের জন্য ছিল। কেন কি অ্যাজ সাচ মানে তারা তারা মানে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, নাহলে আমরা কোনোদিন আমরা এই জিনিসটা শিলা প্রভুপাদ না থাকলে আমরা কোনোদিনই না পেবো। যেটা এই জন্য জয়প্রকাশ লিখেছেন গানে, যদি শিলা প্রভুপাদ না হইতো তবে কি হইতো। এই যে আমরা এই পাশ্চাত্য দেশে বসে মহাপ্রভুর মানে এই গুণগান শুনছি, আমরা কৃষ্ণ কথা শুনছি, আমরা আমাদের নিজেদের ভাষার মধ্যে শুনতে পাচ্ছি। এটা কত বড় একটা আহ কত বড় একটা ব্লেসিং। আর আমাদের আমাদের কাছে এরকম মন্দির আছে যেখানে আমরা যেতে পারছি, এরকম রথযাত্রা হচ্ছে, ঠিক আছে, আমরা ধামে যাওয়ার কথা ভাবছি, আমরা ধামে যাচ্ছি, ধামে গিয়ে আমরা ওখানে গাইডেন্স পাচ্ছি যে কিরম ভাবে ওখানে থাকা উচিত। এই যে এই সেট আপটা পুরোপুরি শিলা প্রভুপাদ করে গেছে। আর এটার মধ্যে শিলা প্রভুপাদ একটা জিনিস ওনার ফাইনাল ইনস্ট্রাকশন ছিল যে কোঅপারেট অ্যামংস্ট ইয়োর সেলস, তোমরা তোমাদের মধ্যে কোঅপারেট করো। কেন কি আম, এই যে আম, কলি 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 যুগের মধ্যে কলি মানে হচ্ছে কোয়ারেল এন্ড হিপোক্রেসি। যে আমরা একটা তো হিপোক্রেসি বললাম, কিন্তু কোয়ারেল হচ্ছে মানে কথায় কথায় আমাদের এখানে ঝগড়া মারামারি হয়ে যায়। তো আমরা যদি
ভক্ত হওয়ার যখন আমরা চেষ্টা করি, তখন আমাদের এটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেটা আমাদের গুরুবর্গরা বলে আসছে, যে আমাদের গলার মধ্যে ত্রিনাদপি শুনিছে না, তরোরপি সহিষ্ণুনা, আমানিনা মানাদেনা, কীর্তনিয়ান সদাহারি। আমাদের এই জিনিসটা পড়ে থাকতে হবে, তাহলে পরেই আমরা আম, তাহলে পরেই আমরা সেই কৃপাটা পেতে পারবো। ত্রিনাদপি শুনেছি না, মানে ঘাসের উপরে যদি কেউ পা রেখে দেয়, ত্রিনাদ তৃণ ঘাস, তার উপরে যদি কেউ পা রাখে, তাহলে ঘাসটা কি হয় যে এরকম করে শুয়ে পড়েছে। আম, মানে ঘাসের থেকেও বেশি টলারেন্ট হওয়া, আম, আর গাছের থেকেও বেশি আমাদের, মানে গাছের মধ্যে সে তরল, সে গাছটা যদি এই উইন্টার সিজনে আমরা দেখি যে যদি কখনো ইলেকট্রিসিটি চলে যায় বা আমাদের হিটার খারাপ হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেখানে একটা গাছ যে দাঁড়িয়ে আছে, কিছু কিছু গাছ তো কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে, সে সামার হোক উইন্টার হোক, পাতা ঝরে যাচ্ছে ওখানেই পড়ে আছে। আমি কখনো কোনো, মানে আমার ছেলে মেয়েকে দেখাই যে দেখ, মানে ওদের কত কষ্ট, একটাই জায়গায় কোনো অপশন নেই, হেঁটে যাওয়ারই কোনো অপশন নেই। আমরা তো বাড়িতে চলে আসলাম, গাড়িতে ঢুকলাম, হিটার চালালাম, এগুলো অনেক কিছু করলাম, কিন্তু কত কষ্ট একটা গাছের। তার থেকেও বেশি আমাদের টলারেন্ট হতে বলছে আচার্যরা, আমানি না মানা দিনা। ঠিক আছে, অনেকে হয়তো ফার্স্ট দুটো হয়তো করে নিল, কিন্তু এই আমানি না মানা দিনাটা, এটা খুব ডিফিকাল্ট। যে মানটা দেওয়া কিন্তু মান এক্সপেক্ট না করা, এটা খুব ডিফিকাল্ট। তাহলে পরে আমরা কীর্তনীয় সাধারি করতে পারবো। ঠিক আছে, তাহলে পরে আমরা যে হরিনাম আমরা সবসময় করতে পারবো, আর হরিনাম আমরা আনন্দে করতে পারবো। আমাদের এই যে আম, আমার এখন লাইনটা মনে পড়ছে না, কিন্তু গুরুদেব কৃপাবিন্দু দিয়ার মধ্যে বলছে যে মানে আমরা যদি কারোকে যদি আমরা অপমান না করি, যদি আমরা সবাইকে সম্মান দিই, ইভেন তো মানে আমাদের সে সে চেনা জানা না, এখানে ভক্তও বলছে না, যদি আমরা সবাইকে সম্মান দিতে পারি, তাহলে পরে আমরা আনন্দে হরিনাম করতে পারবো। ঠিক আছে, এই সেম সেম জিনিসটাই ওখানে বলা হচ্ছে। আর এই যে আচার্যদের যে লেখা, যে এই বৈষ্ণব ভজন, এগুলো কোনো সাধারণ ভজন না। যে মানে এগুলোতে মানে কিরম ভাবে আমাদের কৃপা পেতে হবে, এগুলো পুরো সিক্রেট গুলো দেওয়া আছে। তো যখন আমরা বলি না যে হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তো হিজটা হচ্ছে কৃষ্ণের গ্রেস, সে বিতরণ করছে। ঠিক আছে, তার দাস রূপে, প্রধান দাস সে। আর সেখানে মানে আমাদের আমাদের আচার্যরা সেই কৃপাটা তারা বিতরণ করে দিয়ে যাচ্ছে আমাদের কাছে। আর তাই জন্য আমাদের জাস্ট ওই জিনিসটা নিয়ে আমাদের জাস্ট ফলো করতে হবে। তাই জন্য আমার এটাই ইয়ে ছিল, আম, এটাই আমার শেয়ার করবার ছিল। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমার কোনো যোগ্যতা নেই, কোনো রিয়েলাইজেশন নেই, কিন্তু আমি ভাবলাম যে আপনাদের সবাইকে এটা সবার যাতে পার্সোনাল ভক্তি জীবনে যাতে কাজে লাগতে পারে, আমার নিজের পার্সোনালি কাজে লেগেছে, তাই আমি ভাবলাম যে ঠিক আছে আপনাদের সবাইকে শেয়ার করি এটা, যাতে কি আমরা সবাই মিলে একসঙ্গে আমরা অনেক অনেক প্রোগ্রেস করি। আপনাদের মানে আমার আমার নিজের কোনোই যোগ্যতা নেই, তাই জন্য আমি আপনাদের সবার কাছে হাত জোর করে আপনাদের বলবো যে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য প্রার্থনা করবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানাতে পারেন। হরি বল। অনেক অনেক ধন্যবাদ প্রভু। খুব খুব প্র্যাকটিক্যাল এবং খুব ডিপ ক্লাস, খুব সুন্দর রিয়েলাইজেশন শেয়ার করলে প্রভু। আমি আমি অনেক কৃতজ্ঞ, খুব সুন্দর জিনিস শেয়ার করলে। আমরা আশা করি আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, এটা বুঝতে পেরেছি আমাদের সবাই। আর এটা অবশ্যই এটা আপলোড করা থাকবে ইউটিউবে, সুতরাং আমি রেকমেন্ড করব যখন আমাদের এরকম পরিস্থিতি আসবে আমরা যেন আরবার শুনি, কারণ এই ক্লাসগুলো মেন্ট ফর দিস পিপল অনলি, আমাদের জাস্ট ছোট্ট পরিবারের। তো যার জন্য গুরু মহারাজরা কি করেন, তাদের লেকচারটা পাঠিয়ে দিলেই আর কারো কথা শোনার দরকার হয় না। একবার যদি জয় পতাকা স্বামী মহারাজের একটা লেকচার কেউ হৃদয়ঙ্গম করতে পারি, বা আমরা যদি তার কথা শুনি, বা শিল প্রভুপাদের কথা শুনি, বা রাধানাথ মহারাজের কথা শুনি, বা আমাদের কোনো গুরুবর্গের কথা শুনি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আর কিছুই দরকার হয় না। কিন্তু আমাদের কাছে সেটা
ডাইজেস্টিভ হবে না, মানে গ্রহণযোগ্য হবে না, মানে গ্রহণ করতে পারবো না রাদার, কারণ কি আমাদের সেই ক্যাপাবিলিটি নেই। তো এই জন্য কখনো কখনো ঘরে পৌঁছে যায় খুব ডাইজেস্টিভ ফর্মে। তো এই এই পরিবারের মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি সেটা স্পেসিফিকলি আমাদের জন্য। তো এখানে আমরা প্রশ্ন করতে পারি, এই সুযোগ আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ক্যামেরা অফ থাকলেও চ্যাটে লিখতে পারেন, ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারো কোনো প্রশ্ন বা কোনো কমেন্টস? তার মানে সবাই খুব ভালো বুঝেছেন ক্লাসটা। হরি বল। অথবা রবিবারের মুডে। হ্যাঁ, তো আমি আমার প্রভু একটা জিনিস তুমি একটু আমাদের ক্ল্যারিফাই করো সবার জন্য, সেটা হচ্ছে যে মার্সি, মার্সি মিনস হোয়াট উই ডু নট ডিজার্ভ। মানে আমরা এটা মানে এটাকে বাংলায় কি বলে, আমরা এটাকে গ্রহণ করার ক্ষমতা রাখি না। উই ডু নট ডিজার্ভ, মানে আমরা কোনো এটা পাওয়ার যোগ্য নই। মার্সি মানে এই কৃপা, আমরা পাওয়ার যোগ্য নই। আর একটা হচ্ছে কৃপা, তাই না? তো কিছু করো দেন পাবে। তো এই জায়গাটা আমি ক্ল্যারিফাই করতে এই জন্য বলছি প্রভু, কারণ যারা কর্মী মাইন্ডের আছে, কারণ আমরা এখনো ভক্তি পথে নতুন, আমাদের সাথে সবসময় দেখা হয়, কথা হয়, আমাদের আশেপাশে পরিবারের মধ্যেই কেউ কেউ এখনো হাত ধোয়নি। আমার মনে হয় সবার মনে আছে হাত ধোয়া লাইনের কথা। আমাদের কাউকে দেখে ক্রিটিসাইজ করার কথা না, কারণ হাত ধোয়া লাইনের মতন একটা মায়াপুর বা শ্রী বৃন্দাবন ধামে যখন প্রসাদ খাওয়ার পরে লম্বা হাত ধোয়া লাইন পড়ে, সেরকম কেউ কেউ হাত ধুয়ে এসছি আমরা জাস্ট কিছুক্ষণ আগেই, হ্যাঁ, আর কেউ কেউ লাইনে দাঁড়িয়ে আছে। তো লাইনে যখন দাঁড়িয়ে আছে তাদের দেখে আমরা বলতে পারি ইস দেখো হাতটা কি নোংরা। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমার হাতটাও নোংরাই ছিল, আমিও সেই প্ল্যাটফর্মেই ছিলাম। আজকে কৃপা বলে আমি আজকে এই করুণাটা পেয়েছি, এই করুণা পেয়েছি যে এই কথা বুঝতে পারছি। হয়তো জীবনে এখনো সরাসরি ভাবে প্রয়োগ করতে পারিনি বা করার চেষ্টা করছি। হাতে চ্যান্টিং ব্যাগ উঠে গেছে, বুঝতে পেরেছি এটা সঠিক পথ, কিন্তু কখনো কখনো দোনমনা। তো ওই হাত ধোয়ার লাইনের মতন প্রভু। তো অনেকেই এখনো হাত ধোয়ার লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাও আবার সত্যি কথা, আবার মনে করিয়ে দিই যে আমরা কিন্তু এরকম করব না যে আরে আমরা তো কিছুক্ষণ আগে হাত ধোয়ার লাইনেই দাঁড়িয়েছিলাম, সুতরাং ওদের সাথে গিয়ে হাত মেলাতে ক্ষতিটা কি, চলো গিয়ে হাত মেলাই। নেভার নেভার নেভার। এইটা আমাদের সবারকে মনে রাখতে হবে। না, আমরা তাদের কোন রকম কোনো কটাক্ষ করব না, আমাদের বুঝতে হবে আমাদের পরিস্থিতিটা ওইরকম ছিল, কিন্তু আমরা ভুল করেও তাদের সাথে গিয়ে কিন্তু হাত মেলাবো না। তাদের গাইড করতে পারি যে কিভাবে হাত ধোয়ার লাইনে যেতে হবে, কিভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তার পরিণতি কি, পরেই কলটা ছাড়া আছে খুব সুন্দর জল। হ্যাঁ, গাইড করতে পারি, সেরকম আমাদের ভক্তি পথেও তাই। তো প্রভু যেরকম এই হাত ধোয়া লাইনে যারা দাঁড়িয়ে আছে আমাদের জীবনে এবং এবং আমাদের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, কারণ তুমি আজকে যেই জিনিসটা বললে খুব খুব প্র্যাকটিক্যাল, সবাই যদি বুঝতে পারে ওই কমন ব্যাপারটা, যে সার্কেল এঁকে যেটা দেখালে আইসোলেট না করে, তো যাদের নিয়ে আমাদের ডিল করতে হয় দৈনন্দিন জীবনে, তাদের সাথে ভালোভাবে ডিল করার জন্য আমাদের এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। কৃপা মানে হচ্ছে কিছু করে পাওয়া। কারণ যারা হাত ধোয়ার লাইনে দাঁড়িয়ে আছে আমাদের পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, তারা বলতে পারে কিছু করলেই তো পাওয়া যায়, না করলে তো কিছু হয় না। তার মানে আই এম ডুইং, দ্যাটস ওয়াই আই এম গেটিং। আমি যদি পড়াশোনা করি তবেই বড় হব, মোটা অঙ্কের চাকরি পাবো, তবেই আমার জীবন সফল হবে, তবেই আমার ছেলে মেয়ে হার্ভার্ড এমআইটিতে পড়বে। হ্যাঁ, তো এই জায়গাটা যদি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করো। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করছি। আর প্রভু তোমার কাছে আর আমি চেষ্টা করছি, কিন্তু তবু আমি ইয়ে জানি করছি। তুমি খুব ভালোভাবেই এটা ক্ল্যারিফাই করতে পারবে, তারপরেও তোমার সাথে আমি আছি সবসময়, বলো তো। তো মানে করে পাওয়া, ঠিক আছে, সেটা সিগনিফাই করে যে আমাদের হয়তো একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে, আমি মিউট করে দিয়েছি। হ্যাঁ, তো করে পাওয়া কৃপা, তো সেটার মধ্যে আমাদের আমরা এরকম ভাবে বুঝতে পারি
যে আমাদের যেই জিনিসগুলো আমাদের করণীয়, মানে প্রভুপাদ যেগুলো আমাদের গাইড করে দিয়েছে, ABCD রুল, সেটা বা যেটা আমাদের ইনস্ট্রাকশনস আসছে সেটা আমাদের ফলো করা। ইন শর্ট, এটা মানে যখন আমরা কিছু ফলো করছি সেটা হচ্ছে আমাদের আমরা সিনসিয়ার হওয়ার চেষ্টা করছি, চেষ্টা, ঠিক আছে? তো অনেক সময় হয়তো আমরা আমরা রিয়েলাইজ করি যে আমরা হয়তো সেই জায়গায় নেই, কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই, আমরা অ্যাসপায়ার করছি সেই জায়গাটা। একদমই যদি আমরা কিছু না করি তাহলে অবভিয়াসলি আমরা কোনো প্রোগ্রেসই করবো না। যদি আমরা, যেরকম আমরা বলি না যে যদি যে শুয়ে আছে তার ভাগ্য শুয়ে আছে, তো যদি আমরা কোনো চেষ্টাই না করি তাহলে সেই জিনিসটার মধ্যে আমরা কোনো কিছু আম, আমরা সেই জিনিসটার মধ্যে আমরা কোনো প্রোগ্রেস করবো না। এট দ্য সেম টাইম অনেক সময় হয়তো এরকম হতে পারে যে আমরা দেখছি যে অনেক সময় আমাদের এইটাও হয়ে যায় যে আমরা আশেপাশে দেখি যে আচ্ছা অমুকে তো এত করলো, অমুকে আহ নির্জলা একাদশী করলো, বা অমুকে এই আম, এই যে চতুর্মাস করলো, বা মানে এরকম ভাবে আমরা এক্সাম্পল সেট করি, 64 মালা করলো, 25 মালা করলো। তো আমাকে আমি আমাদের জন্য হঠাৎ করে কিছু না ভেবে চিন্তেই আমরা একটা একটা নিজের জন্য একটা সেলফ গোলস সেট আপ করে দিই। তো সবসময় আমাদের, যেটা আমি বলছিলাম যে গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের জন্য কি দরকার। আর সেই গাইডেন্সটা মিট করার জন্য অনেক সময় দেখি যে আমরা ওখানে একটু আমাদের একটু শর্ট ফল হয়ে যাচ্ছে, আমরা তো ওই জায়গাটায়, অথচ আমরা চেষ্টা করছি কিন্তু আমরা ওই জিনিসটার মধ্যে হয়তো আমরা পুরোপুরি সাকসেসফুল হতে পারিনি। তখন আমাদের এটা বোঝা উচিত যে যেটা আমরা এটাও আমরা কৃপার ইয়েতে করতে পারছি। সেইখানে এই যে মার্সি মিনস দ্যাট হুইচ উই ডু নট ডিজার্ভ, যতটুকু আমরা করতে পারছি সেটা হচ্ছে কৃপা। আনলেস এন্ড আনটিল আমাদের আমাদের উপরে কৃপা না হলে পরে একটা মালা কেন, একটা মন্ত্র পড়াও আমাদের পক্ষে পসিবল না। আর আমি নিজে এটা পার্সোনালি এটা আরে আরে এক্সপিরিয়েন্স করেছি যে কিরম ভাবে আমাদের আমাদের তো আমাদের নিজেদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, আহ, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের বৈষ্ণবদের আহ, প্রার্থনা, বৈষ্ণবদের কাছে আমাদের হাম্বলি আমাদের রিকোয়েস্ট করা উচিত এবং সিনসিয়ারলি তাদের কথা ফলো করা উচিত। একটা এটা কথা, এই কথা প্রসঙ্গে আমার একটা আহ, একটা পার্টিকুলার একটা লীলা একটা মনে পড়লো ভগবানের। তো এই আম, আমি জাস্ট নামটা আমি জাস্ট দেখে নিচ্ছি। আম, কারোর কি মনে আছে ঘটোৎকচের ছেলের নাম কি ছিল? বারবারিক। হ্যাঁ, বারবারিক। তো আমি এই এই প্রসঙ্গে বারবারিকের আমি একটা কে বললেন, লীলা কে বললেন মাতাজি? আমি প্রভু। হরি বল, হরি বল, হরি হরি বল। বল। অসাধারণ। তো যখন মহাভারতের যখন যুদ্ধ হয়ে যায়, যখন তখন ওই সময় পাণ্ডবদের মধ্যে একটা চর্চা হচ্ছিল যে কে এদের মধ্যে থেকে ভালো যোদ্ধা। তো যখন এই চর্চাটা যখন হচ্ছিল তখন কিছুক্ষণ মানে ভীম বলছে যে মানে আমি দুর্যোধনকে তো আলটিমেটলি ওই 100টা ছেলেকে তো আমি মানে ইয়ে করেছি, এইসব নিয়ে মানে সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল। আর তখন ওই সময় একটা বাইরের থেকে খুব জোরে জোরে একটা হাসির আওয়াজ আসে। তো তখন ওরা বাইরে গিয়ে দেখে যে একজন কেউ হাসছে একটা গাছের উপর থেকে। তো ওটা ছিল বারবারিক। এবার বারবারিকের একটা কুইক শর্ট ব্যাকগ্রাউন্ড বলে দিই। বারবারিক খুব স্ট্রং ছিল, খুবই স্ট্রং। আর বারবারিকের কাছে একটা বারবারিক ছিল অর্জুনের ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে ছিল বারবারিক।
আর এই এই যে বারবারিক, তার কাছে একটা বরদান ছিল যে যদি সে যুদ্ধে যদি কখনো লড়ে, তাহলে পরে সে কখনো যুদ্ধে পরাজয় হবে না, নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি, যেই মানে যেই আহ, যেই পক্ষটা হারবে, সে যদি ওই পক্ষে দাঁড়িয়ে পড়ে, তাহলে সেই সে ওই পক্ষে গিয়ে লড়বে, আর সেই পক্ষ তাহলে কখনো হারবে না। তো কৃষ্ণ জানতো এই ব্যাপারটা। তখন কৃষ্ণ যেহেতু এই জিনিসটা জানতো, তখন কৃষ্ণ দেখে যে যদি বারবারিক যদি লড়ে, তাহলে যখন পাণ্ডবরা হারবে তখন বারবারিক পাণ্ডবের দিকে, আবার কৌরবরা হারবে বারবারিক গিয়ে ওদের দিকে দাঁড়িয়ে পড়বে। আর সেরকম আবার পাণ্ডব আবার কৌরব, এরকম করতে করতে কোনোদিনও যুদ্ধ শেষ হবে না। তাই জন্য কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ বারবারিককে একবার বলেছে যে আহ, একটা গাছের পাশে আহ, মানে বারবারিককে জিজ্ঞেস করেছে যে বারবারিক, আর কৃষ্ণকে খুব ভালোবাসতো বারবারিক। তো বলেছে যে আহ, তুমি কি, তোমাকে যেটা বলবো সেটা তুমি পারবে? তো বলছে হ্যাঁ তুমি যাই বলো। ও খুব কনফিডেন্ট ছিল, হ্যাঁ তুমি যাই বলো আমি সেটা পারবো। তো কৃষ্ণ বলছে ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, তুমি এই যে আর যদি তুমি না পারো তাহলে যেটা কিন্তু আমি বলবো সেটা করতে হবে। তো বলছে ঠিক আছে। তো কৃষ্ণ এক করেছে, বলেছে যে এই গাছের, ওই গাছের তলায় ওরা দাঁড়িয়ে ছিল, তখন যে এই গাছের তলায় যতগুলো পাতা পড়ে আছে, সেই পাতাগুলোকে একইবারে তুমি এগুলোকে একটা সাইডে করে দাও তো। তো এবারে কৃষ্ণ কি করেছে, এটা বলে একটা পাতা নিজের পায়ের তলায় করে নিয়েছে। তখন বারব্রিক তো করে দিয়েছে, কিন্তু ওই একটা পাতা কৃষ্ণের পায়ের তলায় ছিল। তো কৃষ্ণ বলেছে যে, দেখো তোমাকে যেটা বলেছি ওটা তুমি পারোনি, এখানে একটা পাতা রয়ে গেছে। তখন বারব্রিক বলছে ঠিক আছে, কি করতে হবে আমাকে? তো বলছে আমি চাই যে তুমি এই তোমার মাথাটা আমাকে দিয়ে দাও। তো বলছে ঠিক আছে, কিন্তু আম, আমিও একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি আর তুমি এই যুদ্ধে যাতে না লড়ো, কৃষ্ণ বলে দেয়। তখন বারবারিক বলে যে ঠিক আছে, আমি এই যুদ্ধে লড়বো না, কিন্তু আমি চাই যে আমি যুদ্ধটা পুরো দেখতে চাই। তো ওকে একটা গাছের উপরে বারবারিকের মাথাটা ওখানে পড়ে থাকে। আর বারবারিক এমন একজন যে যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করেনি, কিন্তু পুরো যুদ্ধটাও দেখেছে। তো যখনই আবার চলে আসে ওই ইয়েটাতে, ওই কনটেক্সটাতে যেখানে পাণ্ডবরা আলোচনা করছে, তখন যে বাইরের থেকে বারবারিক যে হাসছিল, তখন পাণ্ডবরা গিয়ে বারবারিকের কাছে গিয়ে দেখে বারবারিক কেন হাসছে। তো বলছে তুমি কেন হাসছো এরকম? তো বলছে যে তোমরা এই যে আলোচনা করছো, এটা এটা দেখেই আমি হাসছি। তো যে তুমি কেন হাসছো? যে তোমরা ভাবলে যে তোমরা সবকিছু করলে, কিন্তু আমি তো শুধু একটাই সুদর্শন চক্রই দেখলাম, আমি দেখলাম যে কৃষ্ণই একমাত্র সবকিছু লড়লো। তোমরা তো ভাবলে যে তোমরা যেটা ভাবছো যে তোমরা সব করছো, কৃষ্ণ, আমি দেখছিলাম যে কৃষ্ণর অস্ত্র দিয়ে তোমাদেরও প্রোটেক্ট করছে, কৃষ্ণর অস্ত্র দিয়ে সে মানে কৌরবদেরও মারছে। আর ওই একমাত্র যোদ্ধা ছাড়া আর অন্য কেউ কিন্তু লড়েনি অ্যাকচুয়ালি। তো তোমরা হাতা খুন্তির মতন এরকম তোমরা নাড়িয়ে গেছো। তো সেই ইয়েতে মানে সেই কনটেক্সটে আমাদের 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 পার্টটা করে যেতে হবে, কিন্তু আলটিমেটলি কৃষ্ণ সেই হচ্ছে ডুয়ার। তার সেই জিনিসটা যদি আমরা বিশ্বাস করি, আর সেটা আমরা বিশ্বাস করতে পারি যখন আমাদের আমাদের যখন এরকম সিচুয়েশন আমরা পড়ি যেখানে আমাদের কোনো কিছুই পসিবল না, আমরা যদি কৃষ্ণের উপরে রিয়েলি ফেথ রাখি, তাহলে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ যে জিনিসগুলো। আর আমাদের প্রত্যেকের লাইফে আমরা কেউ না কেউ আমরা এরকম সিচুয়েশন আমরা গেছি যেখানে হয়তো কোনো সিনই নেই কিছু একটা হওয়ার, কিন্তু ওখানটার থেকে ওরকম ভাবে সেটা যতই ছোট হোক বা যতই বড় হোক, আমরা এরকম এক্সপিরিয়েন্স করেছি সেখানটার মধ্যে কে করে দিচ্ছে। হয়তো কেউ একটা ছোট জিনিস একটা পরীক্ষার মধ্যে পাশ করার থেকে নিয়ে, ঠিক আছে, আমরা অত লিখেই আসিনি কিন্তু আমরা দেখলাম পাশ হয়ে গেলাম, সেটা কে করাচ্ছে ওই জিনিসটা আলটিমেটলি। তো এরকম যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমাদের এফোর্টটা করে যেতে হবে। আর আমাদের বুঝতে হবে যে আমরা ওখানে ডিজার্ভ করি না অ্যাকচুয়ালি। তো আমাদের আমাদের এন্ডিভারে কিছু ঘাটতি রাখা উচিত না, কিন্তু এট দ্য সেম টাইম এটা বোঝা উচিত যে প্রতিটা সিচুয়েশনের মধ্যে আহ, যতটুকু সাধনা আমরা করতে পারছি ডেফিনেটলি, আর স্পেশালি ভক্তি ক্ষেত্রে এটা আরো বেশি অ্যাপ্লিকেবল, যে সেটা আমরা কৃপার মাধ্যমে করতে পারছি। সেই সেই কৃপা যেটা মার্সি মিন্স দ্যাট হুইচ উই ডু নট ডিজার্ভ। আশা থ্যাংক করি আমি প্রভু থ্যাংক ইউ প্রভু।
তো তোমার এই কনটেক্সটে আমি সবার জন্য এই যে আমরা আজকে আর বাড়াবো না, শুধু আর একটা কোশ্চেনই আছে, একটা কোশ্চেনই আমরা ই করব, কিন্তু প্রভুর এই অ্যান্সারটার সাথে আমি ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ প্রভু। এটা আমার ফেভারিট। একদম রিলেটেড টু যা বারবারিক দেখেছিল, যা বলেছিল, আমরা সবসময় ভাবি আই এম ডুইং ইট। आपकी कृपा से सब काम हो रहा है, मेरा आपकी कृपा से सब काम हो रहा है। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है, मेरा आपकी कृपा से सब काम हो रहा है। पतवार के बिना ही मेरी नाव चल रही है, पतवार के बिना ही मेरी नाव चल रही है। हैरान है जमाना, मंजिल भी मिल रही है। हैरान है जमाना, मंजिल भी मिल रही है। करता नहीं मैं कुछ भी, सब काम हो रहा है। करता नहीं मैं कुछ भी, सब काम हो रहा है। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है, मेरा आपकी कृपा से सब काम हो रहा है। मैं तो नहीं हूँ काबिल, तेरा पार कैसे पाऊं। मैं तो नहीं हूँ काबिल, तेरा पार कैसे पाऊं। टूटी हुई वाणी से गुणगान कैसे गाऊं। टूटी हुई वाणी से गुणगान कैसे गाऊं। तेरी ही प्रेरणा से ये कमाल हो रहा है। तेरी
से ये कमाल हो रहा है। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। হরে কৃষ্ণা। সবাই পরে Thank you, গানটা প্রভু। আবার মন দিয়ে শুনবে। আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি। অসাধারণ প্রভু, কিছু বলার নেই। তো এই গানটা আমরা সবাই মিলে এই জন্য শুনলাম, তার কারণটা হচ্ছে এই, টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ অ্যাসোসিয়েশন। আমরা যে সাধু সঙ্গ বলি, এই গানটাই যখন শুনবো, পাশ থেকে একটা ফোন আসবে, আমার মনে হবে একটু দেখি মেসেজটা, ও ঠিক আছে, ভালো গাইছে, শাড়িটা কি পরে আছে। কিন্তু যখন আমাদের এই মুডটা এরকম, তখন এর মিনিংটা আলাদা। আমরা এই কথাগুলো হৃদয়ঙ্গম করতে আমাদের সুবিধাটা হয় অনেক বেশি। বলবো না পারবো, এই যোগ্যতাও আমাদের তার কৃপাতেই আসবে। টুটি হুই বাণী সে, হ্যাঁ, গুণগান कैसे গাও, তার যে স্তুতি করব সে যোগ্যতাটাও আমাদের নেই, তার যে গুণগান করব সে যোগ্যতাও আমাদের নেই। তো এই কথাটা, প্রত্যেকটা কথা নিয়ে রীতিমতো লম্বা 20 মিনিট 30 মিনিট কথা বলা যায় মানে বোঝার জন্য। আমরা সবাইকে অনুরোধ করব যে এই গানটা মন দিয়ে শুনতে। এটা এসেন্স, খুব ভালো একটা এসেন্স আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড। বিশেষ করে যেই প্রশ্নটা আমি প্রভুকে ক্ল্যারিফাই করতে বললাম, প্রভু অনেক ধন্যবাদ, সুন্দর করে ক্ল্যারিফাই করলে। তো খুব সুন্দর করে ক্ল্যারিফাই করলে যে এটা হচ্ছে কৃপা আর আর মার্সি উই ডু নট ডিজার্ভ। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই অ্যাক্টিভিটিটা করতে হবে যাতে আমরা কৃপাটা পাই, আমাদের এইটুকু কাজ করতে হবে যাতে আমরা কৃপা পাই। ব্যাস এইটুকু, জাস্ট ফলোইং দ্য ফুটস্টেপ অফ আওয়ার আচার্য, আমাদের জীবন, লাইফ উইল বি পারফেক্ট। তো আরেকটা কোশ্চেন আছে, মাতাজি আপনি নিজেও চাইলে করতে পারেন। সুমিতা মাতাজি, আমি বা মাতাজি জিজ্ঞেস করছেন, আমি বলবো মাতাজি আপনার হয়ে? ওকে, না আপনি নিজেই করেন। আমি বলতে পারি। মানে আমার কোয়েশ্চেনটা এটা যে অনেক সময় হয় যে আমরা তো অনেক ছোট পড়ে যাই বড়দের সামনে, কিন্তু যেরকম লাইফে চেঞ্জ আসা উচিত, কিন্তু অনেক সময় হয় যে ঘরের লোকেরাই বোঝে না যে চেঞ্জটা আনা উচিত। তো ওই সময় কি করে নিজের মাথাটাকে ঠান্ডা রাখা উচিত, ইরিটেশনটা কম করা উচিত, ওটা একটু জানালে। মানে আমি একটা কোয়েশ্চেন লিখেছিলাম, আমরা কি করা উচিত যখন বড়রা ফ্রম ফ্যামিলি ডোন্ট লিসেন। আর আমরাও জানি যে আমরাও কিছু বছর পরে ওই এজে যাব। এখন এরকম অনেক সময় হয় যে আমরা অনেক সময় বড়দের কথা শুনি না, বুঝতে চাই না, কিন্তু কি করে জিনিসটাকে আমরা চেঞ্জ আনতে পারবো? দ্যাটস মাই কোয়েশ্চেন। খুব ভালো। হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন আছে এটাতে, এটা জাস্ট ফলো আপ কোশ্চেন। মানে এটা, এই যে চেঞ্জ যেটা আমরা বলছি, এই চেঞ্জটা মানে এটা কি মানে কোনো পার্টিকুলার মানে আমাদের কোনো ডিজায়ার, তাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন, এটা সেটা? আমি মাতাজির কোশ্চেনটাকে আমি একটু ক্ল্যারিফাই করে দিই। প্রভু, মাতাজি যেটা জানতে চাইছেন যে আমরা যখন এই ভক্তি পথে কোনো কিছু করছি, ভালোটা বুঝতে পারলাম, তখন দেখা যাচ্ছে যে ফ্যামিলির লোকজন তারা বড় হওয়া সত্ত্বেও, হ্যাঁ, বা তাদের বোঝা উচিত, তখন তারা বুঝতে পারছে না, এবং আমরাও কোনো একটা সময় সেই পর্যায়ে যাব। তো আমাদের তাদের সাথে কিভাবে হ্যান্ডেল করা উচিত, মানে কি আমাদের বিহেভিয়ারটা টুয়ার্ডস দেম এখন কিরকম হওয়া উচিত? মাতাজি আমি ঠিক বলেছি? ওইটাও না, ওইটাও একটা আছে। আর একটা যেরকম মানে নিজেদের জন্য, এখন অ্যাজ এ বড় একজন, আমার নিজের জন্য যদি আমি জিনিসটা করি, আমার জন্য ভালো হবে, ওটা আমিও জানি, কিন্তু শুনতে চাইছি না, চেঞ্জটা আনতে চাইছি না। মানে নিজের ক্ষেত্রেও এটা হরে প্রযোজ্য? কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, হরি বল। হরে কৃষ্ণ।
খুব ভালো কোয়েশ্চেন। তো অ্যাকচুয়ালি লাইক এটার জন্য একটা ফান্ডামেন্টাল জিনিস যেটা দরকারি সেটা হলো যে আমাদের মহাপ্রভু কি বলছেন যে আমরা আমাদের অবজেক্টিভটা কি? গোপী ভরতুর পদকমলীয় দাস 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 অনুদাস। আমরা সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট, এই মেন্টালিটি আমাদের রাখা উচিত। একটা মিনিট। আমাদের এখানে সার্ভেন্ট মেন্টালিটি রাখা উচিত। গোপী ভরতুর পদকমলীয় দাস দাস অনুদাস। আমরা যদি কৃষ্ণকে আমাদের লাইফের মধ্যে আনতে চাই, ঠিক আছে, তাহলে পরে আমাদেরকে যেই প্রিন্সিপালস গুলো আচার্যরা বলছে সেই প্রিন্সিপালস গুলো ফলো করা উচিত। অনেক সময় কি হয়ে যায় যে আমরা যদি দেখি বাইরের লাইফে, জেনারেল লাইফে হচ্ছে যে আমরা আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে কম বেশি প্রকারে আমাদের মধ্যে একটা সিচুয়েশন কন্ট্রোল করবার একটা টেন্ডেন্সি থাকে। তো যখন আমরা সিচুয়েশনগুলো কন্ট্রোল করার চেষ্টা করি, সেটা হতে পারে অ্যাজ পেরেন্ট, অ্যাজ চাইল্ড, অ্যাজ হাজব্যান্ড, অ্যাজ ওয়াইফ, যেই সিচুয়েশনে কন্ট্রোল করার চেষ্টা করি সেই সেই সিচুয়েশনের মধ্যে কম বেশি প্রকারে আমাদের রিয়াকশনস আসতেই থাকে। কিন্তু যখন আমরা সার্ভ করার চেষ্টা করি সেই জিনিসটা মানে যখন আমরা কাউকে বোঝানোর চেষ্টা করি এটা তাদের জন্য ঠিক, সেই জিনিসটা অনেক বিভিন্ন কারণের জন্য তারা না অ্যাকসেপ্ট করতে পারে। একটা হতে পারে যে তাদের মানে তারা এখনো মানে একটা সার্টেন ডিগ্রি অফ স্বীকৃতি না হলে পরে সেই জিনিসটা, এই একটা মন্ত্র চ্যান্ট করা পসিবল না, যেটা আমি আগে বলছিলাম। আমাদের জন্য কোনো বৈষ্ণবরা প্রার্থনা করেছে বলেই আমরা করতে পারছি, এটা একটা পার্ট অফ ইট। আর তাছাড়া আরেকটা অ্যাসপেক্টও আছে, এই যে যেহেতু আমরা ওল্ড এজের কথা বলছি, তো যখন আমরা যখন ছোট থাকি তখন আমাদের মা বাবারা কি করে, তারা আমাদের যখন গাইড করে একটা জিনিস, মানে এ ফর অ্যাপল, বি ফর বল। এখন আমি মোহনকে শেখাই এ ফর অর্জুন, বি ফর বলরাম। তো এই জিনিসটা বহুবার রিপিট করতে হয় এটা, ঠিক আছে। তারপরে একটা বের হয়েছে এ ফর অর্জুন, ঠিক আছে। উইথ আস্তে আস্তে কি হয়েছে, মানে ওরা ওটা ইয়ে করতে পারে। তো উইথ এজ কি হয় যে আস্তে আস্তে মানে আমাদের কন্ডিশনিং গুলো বাড়তে থাকে। আমরা যেরকম ভাবে কন্ডিশন বহু বছর ধরে, অনেকে বলে না যে আমি তো বহু বছর ধরে আমি চা খেয়ে আসছি, যে তো তাহলে আমি চা টা করে ছাড়বো। অনেকে, আমি শুনেছি এটা অনেকে বলতে এটা। তো উইথ এজ এই জিনিসগুলো কি হয়, কমপ্লিকেটেড হয়ে যায়। তো এটা অ্যাকসেপ্টেন্স, এটা ইজিলি থাকে না এটা। আর আমাদের পক্ষে কি করণীয়, আমরা কাউকে ফোর্স করে এটা করানোটা পসিবল না। আমাদের উইথ লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড বাই প্রেইং ফর দেম, এইটাই আমরা করতে পারি। এই জিনিসটাই আমাদের পক্ষে পসিবল, করণীয়। কেন কি, যে মানে প্রভুপাদ যখন এসেছিল, প্রভুপাদ যখন আমেরিকাতে এসেছিল, তখন প্রভুপাদ যে জিনিসটা সবার জন্য নিয়ে এসেছে সেটা কৃষ্ণ ভাবনামৃত। প্রভুপাদ নিজে এত এক্সল্টেড ডিভোটি, মানে একটা এক্সাম্পল বলি, প্রভুপাদ যখন মন্দিরে, মানে একটা মন্দিরে গেছেন, প্রভুপাদ মন্দিরে দেখে মানে ওই মন্দিরে ফার্স্ট টাইম যাচ্ছেন, বিগ্রহ দেখে প্রভুপাদ বুঝতে পেরে গেছে যে এখানে রাধা কৃষ্ণ ঘুমাতে পারছে না, রাধা কৃষ্ণের চোখের তলায় কালি পড়ে গেছে। যে তখন তখন মানে ওখানে ঢুকেই বলেছে যে রাধা কৃষ্ণ ঠিক করে ঘুমাতে পারছে না, তাদের চোখের তলায় কালি পড়ে গেছে কেন? তখন যে না না, এরকম তো কোনো ব্যাপার নেই। তারপরে আরো ভালো করে জানাতে দেখা গেলো যে মানে সেই মন্দিরে ফান্ডস এর অভাব আছে, তাই জন্য ওরা কি করেছে, স্পন্সরদের জন্য আরো এক্সট্রা 1 ঘন্টা রাধাকৃষ্ণ দর্শন রাত্রি 9টার পরে খোলা হয়, যাতে কি সেই স্পন্সর, সেই বড় বড় লোকেরা এসে তার দর্শন পেতে পারে। তো প্রভুপাদ বলছে না, এটা ভুল জিনিস, ঠিক আছে।
আমার রাধাকৃষ্ণ কতদিন ধরে ঘুমাচ্ছে না ঠিক করে, 1 ঘন্টা কতদিন কম্প্রোমাইজ হচ্ছে, 1 ঘন্টা 2 মাস ধরে কম্প্রোমাইজ রয়েছে, 2 মাসে 60 ঘন্টা ঘুম ওদের কম্প্রোমাইজ হয়ে গেছে, তাই জন্য ওদের চোখের তলায় কালি পড়ে গেছে। তো সেই পার্সনটা যখন আমি এই জন্য এই ইনসিডেন্টটা বললাম, কেন যেই পার্সন, আর তখন প্রভুপাদকে জিজ্ঞেস করেছে তুমি কিরকম করে জানতে পারলে এটা, বলে কৃষ্ণা বলছে এটা, যে ভগবানের সঙ্গে স্বয়ং সে কনভার্স করছে, সেই পার্সনটাও যখন আমেরিকাতে এসছেন, যখন এই যে পাশ্চাত্য দেশের যারা যারা 4 রেগুলেটিভ প্রিন্সিপালসই ব্রেক করছে, ঠিক আছে, নো মানে তারা ইলিসিট সেক্স করছে, তারা ইনটক্সিকেশন করছে, তারা গ্যাম্বলিং করছে, তারা মেডিটেটিং করছে, এই 4টে প্রকারের মানে গ্রস সেন্স করে তাদেরকে যে বৈষ্ণব বানিয়েছে, সেই আচার্য আমাদের শিলা প্রভুপাদ, সেই প্রধান আচার্য, সেই বলছে যে মানে কৃষ্ণ ভাবনামৃত আনবার জন্য, কৃষ্ণকে সেন্টারে বসানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমি হচ্ছে বাড়ির সার্ভেন্ট। আর এই যে যারা যারা আমার আশেপাশে আছে তাদেরকে মানে আমার কাজটা হচ্ছে তাদেরকে সার্ভ করা, তাদেরকে ভালোবেসে বোঝানো, দেখা যে কিভাবে আমরা ইয়ে করতে পারি। হয়তো ফার্স্ট ইনস্ট্যান্সে হয়তো হবে না তারা, ঠিক আছে, আমাদের এটা দেখা উচিত যে তারা কি করতে পারে, ঠিক আছে, ঠিক আছে, হয়তো মানে তারা একটা জিনিস করতে পারছে না, কোন জিনিসটাই করতে পারে, তাই জন্য আমাদের এই প্রিন্সিপালটা আবার চলে আসছে যে আমাদের দেখতে হবে যে কোন জায়গাটা আছে যেখানটার মধ্যে ওই ওভারল্যাপটা আছে, হয়তো ওভারল্যাপ এইটুকখানি আছে, সেই ওভারল্যাপটাতে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অনেক জায়গার মধ্যে আমরা যখন এই অ্যাপ্রিসিয়েট আমরা করব, তখন আস্তে আস্তে হতে পারে যে আস্তে হতে পারে তাড়াতাড়ি হতে পারে নাও হতে পারে, তাই জন্য উইদাউট এক্সপেকটেশন আমাদের হেল্প করতে হবে। কেন কি স্পেশালি এজেড হলে পরে কি, যে যেটা আমরা লাস্ট টাইম বলছিলাম, যে তাদের অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেলে পরে, এখন আমাদের সবাই জন্য আমরা কেউ জানি না যে আমাদের এন্ড টাইমটা কখন, কিন্তু তাদের অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেলে অবভিয়াসলি এটা যে এখন কম স্প্যান আছে, তাই জন্য তাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে লাভ অ্যান্ড কেয়ার। তো সেই জিনিসটা যখন আমরা তাদের দিই, তখন মানে যখন ওরা ওই লাভ অ্যান্ড কেয়ার যখন পেতে লাগবে, তখন আস্তে তারা সেটা গ্রহণ করতে লাগবে। তো যেটা আমি আগে বললাম যে মহারাজকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ মানে এরা তো কোনো কিছুই কথাই শুনে না, তখন বলে তুমি ওদের ইনাফ লাভ দিচ্ছ না, তাই জন্য। আশা করি আমি প্রশ্নটা উত্তর দিতে পেরেছি, থেকে হেল্পফুল হয়েছে কোনোভাবে। একদম ঠিক, লাভ এন্ড কেয়ার ইজ ইম্পর্টেন্ট। আমি হরে কৃষ্ণ। সামান্য একটু জিনিস অ্যাড করি প্রভু, পারমিশন। ওয়ান থিং, যে আমরা যদি একটা সহজ জিনিস বুঝি যে আমি কি আমাকে ভালোবাসি, আমি তো ভালোবাসি, এটা মানুক না মানুক, অনেকে বলে আমি অ্যাকচুয়ালি আমার স্বামীকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, ওয়ার্ল্ডের মধ্যে আমি আমার বাবাকে ভালোবাসি। রিভাইজ ইয়োর সেলফ, একটু ভালো করে চিন্তা করে দেখো। যদি একটু সময় নেওয়া যায় তাহলে বুঝতে পারে একটা মানুষ তাকে নিজে সব থেকে বেশি ভালোবাসে। এই ভালোবাসাটাই যদি আমরা প্রপারলি বুঝতে পারি কাকে বলে ভালোবাসা, তার মানে আমার উন্নতি, তাই না? এটা অ্যাকসেপ্ট করা, হ্যাঁ, যে আমি আমাকে ভালোবাসি এবং আমি আমার উন্নতি করতে চাই, হ্যাঁ, তাহলে এইটা বুঝতে হবে যে আমার অ্যাকচুয়ালি আইডেন্টিটি কি। আমি এক্স অ্যান্ড ওয়াই, মিত্র, দাস, চক্রবর্তী, হোয়াট এভার, এইটা আমার আইডেন্টিটি। আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি একজন লয়ার, আমি একজন আইটি প্রফেশনাল, এটা আমার আইডেন্টিটি, নাকি নাকি আমার অন্য কিছু আইডেন্টিটি? তো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আইডেন্টিটি। এইটা যদি বুঝি, এটা আমার সার্বিকভাবে মঙ্গলময়। তো এই জিনিসটা যেটা প্রভু এইমাত্র বললো যে আমি সার্ভ করা, হ্যাঁ, whether I am able to serve my family or not, এটা কিন্তু এত সহজ না। এটা জিনিসটা ঠিক আমি আরেকটা জিনিসের সাথে রিলেট করছি, যেটা প্রভুর আজকের কথার মধ্যেও ছিল। আমরা বারবার বলি আমাদের প্রতিটা ক্লাসে ঘুরে ফিরে, অন্তত অল্টারনেট ক্লাসে তো আসেই, তৃণাদপি শুনিছে না, তরোডপি সহিষ্ণু না, অমানিনা মানদেন, যেটা আগের ক্লাসে, দুটো ক্লাস আগে আমরা খুব হাইলাইট করেছিলাম। ভেরি ভেরি টাফ, আজকেও প্রভু বললেন এটা সো টাফ। অমানিনা মানদেন মানে
নিজে সম্মান তো দেব, কিন্তু সম্মানের প্রত্যাশা করব না। ভালো করে যদি আমরা ভেবে দেখি, ইটস ইম্পসিবল। আমরা কেউ এই পর্যায়ে যায়নি। হয়তো কেউ কিছুটা, হয়তো কেউ আরেকটু, কিন্তু এটা টাফ, সো টাফ। অমানি না মানতেরও মানে সম্মানের জন্যই তো সবকিছু করা। ভালো ড্রেস পরা, ভালো বাড়িতে থাকা, ভালো চাকরি করা, পড়াশোনা করা। এই পাগলটা কি বলছে এখানে? একে তো মৃত্যু নিয়ে কথা বলে ইসকনের লোকজন, এদের তো মাথা খারাপ। তারপর আবার বলছে অমানি না মানতেরও। মানে নিজে সম্মান দেব। This is the fact if you really love yourself. This is the fact if we really love ourselves. আমরা যদি নিজেকে ভালোবাসি এবং নিজের প্রগতি চাই, উন্নতি চাই, এবং আমাদের সন্তানের, আমার স্বামীর, বা বলছি এই যে সো কল্ড বলছি আমার বাবা মাকে ভালোবাসি বা সন্তানকে ভালোবাসি, এটা সেকেন্ডে আসে, ফার্স্টে না। আমরা আপাতত মানছি যাই মানি, কিন্তু যাকেই ভালোবাসি, আমাদের আশেপাশের মানুষ নিয়ে যদি সত্যিকারের আমরা বড় হতে চাই, সন্তানকে যদি আলটিমেট জিনিসটা দিয়ে দিতে চাই, এইটা বুঝতে হবে। অমানি না মানতেন মানে কি? হয়তো পারবো না, আমরা কতটুকু সাকসেসফুল হব সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু কি করতে হবে টার্গেটটা যেন ঠিক থাকে। আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, খুব সুন্দর ড্রাইভিং লাইসেন্স আছে, হ্যাঁ, অনেক ভালো গাড়িও আছে, মার্সিডিজ বেঞ্চ একদম নিউ মডেলের, 2021 মডেল। হ্যাঁ, আমার স্কোর খুব ভালো, গাড়িতে তেল দেওয়া আছে, জিপিএস একদম পারফেক্ট, আপ টু ডেট ম্যাপ। আমি জানি না কোথায় যাব, তাহলে কোথায় যাব? দামি কার, ভালো ড্রাইভার, কোথায় যাব? ডেস্টিনেশন কোথায়? তো এইটা হচ্ছে পারপাস। আমি আমার ছেলের ভালো করতে চাই, মেয়ের ভালো করতে চাই, আমার বাবা মার ভালো থাকুক। ভালো কতদিন থাকবে? 2 দিন পরে হসপিটালে যাবে, কাঁদবে, চোখে বড় বড় ডাক্তার এসেও কিছু করতে পারবে না। হি হ্যাজ টু ডাই। এনিবডি এখানে কারো ক্ষমতা আছে? কোটিপতি ডাক্তার জাস্ট 7 দিন চেঞ্জ করতে পারে? ডাক্তাররা নিজেদের ছেলে মেয়েদের পারে না। আমরা এর পরে একটা ক্লাস আসছে, মানে আগামী কয়েকটা ক্লাস অলরেডি আমাদের অ্যাসাইন করা, একটা ক্লাস আসছে, সেখানে আইনস্টাইন থেকে বড় বড় বিজ্ঞানীদের নিজেদের কোটেশন আমরা শেয়ার করব। এই জন্য শেয়ার করব, আমরা যেন ভালো করে বুঝি, আমাদের আশেপাশের লোকগুলোকে যেন আমরা এখানে বলতে পারি, জাস্ট ইফ ইউ লাভ মি দেন জাস্ট লিসেন দিস ক্লাস এন্ড আস্ক কোশ্চেন। তোমার প্রশ্ন নেই মানে তুমি ভুল, তাই না? আমাদের যদি প্রশ্ন না থাকে, আমরা প্রশ্ন করার জায়গায় আসতে পারি না। দুটো জিনিস হতে পারে, হয় আমি রং, অথবা আমি অ্যারোগেন্ট। এই দুটো ছাড়া আর কোনো কিছু হতে পারে। আমার প্রশ্ন আছে, আমি কোনো জিনিস মানতে চাই না। আমি অঙ্ক শিখতে গেলেও তো অঙ্কের টিচারের কাছে যেতে হয় না? অঙ্কের টিচার তো বাড়ি বয়ে এসে নক নক করবে না, আমি তোমাকে অঙ্ক শেখাতে এসেছি। বাবা মাকে খুঁজতে হয়, মাসে মাসে টাকা দিতে হয়। আমরা এই জিনিসটাকে কেন চিফলি নেই, যেটা আমাদের লাইফটাকে বদলে দেবে? কোটিপতিও 4টে রুটি খায়, 40টা রুটি খেতে পারবে না বিলিয়নিয়ার। হ্যাঁ, তো সুতরাং আমরা যদি আমাদের আইডেন্টিটিটা বুঝি, আমরা হচ্ছে সার্ভ করলে, যেটা আজকের এসেন্স, আমরা যদি সার্ভিং টেন্ডেন্সিটা থাকে আমাদের, হ্যাঁ, ওই যে বললাম প্রথম দিন হয়তো হবে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা। প্রথম দিন সার্ভ করতে গেলেই আমাদের রাগ হয়ে যাবে, এই আমি কি সার্ভেন্ট নাকি? আমি তো সার্ভ করি, এরকম হয়। আমি অগণিত সময় আমি শুনছি আমাদের পরিবার থেকেই, আমাদের যেই এই 45 জনের পরিবার, হ্যাঁ, এই এই গৌরাঙ্গ কুঠির পরিবার থেকেই আমি ফিডব্যাক পাচ্ছি, আমি কি করতে পারবো নাকি, আমি এটা করতে পারবো না, আমি এরকম করেছি দেখুন আমি এরকম রেজাল্ট পাচ্ছি। এটা না, এটা না। প্রসেসটা হচ্ছে যে ওকে, যেমন প্রভু বললেন, অনন্ত বিলাস প্রভু, যে আমাদের 2 দিনে হয়ে যেতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, আরো সময় বেশি লাগতে পারে, কিন্তু যদি আমরা আইডেন্টিটিটা বুঝতে পারি যে আমাদের জীবের স্বরূপ হয়, মানে আমাদের অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে আমরা জীব, কৃষ্ণের নিত্য দাস, ইটার্নাল সার্ভেন্ট। সুতরাং সার্ভ করাতেই আনন্দ, এই মুহূর্তে আনন্দ, পরবর্তীতে আনন্দ, সন্তানের জন্য আনন্দ। বাবা মার কাছ থেকে সন্তান এটাই শিখবে, কি করছে, সেবা ভাব, বৈষ্ণবের প্রতি সেবা। আর দান, দান যখন বলি সবার মাথায় ফার্স্ট জিনিস আছে যে টাকা পয়সা। তো আমি এই জন্য গৌরাঙ্গ কুড়িতে আমি অনেক ভক্তকে বিভিন্ন কারণে না করেছি। দানটা আমাদের ক্ল্যারিফাই করতে হবে, এটাও একটা ক্লাসে আসবে। দান নিয়ে একটা ক্লাস হবে। দান মানে শুধু টাকা পয়সা না, ইটস এ ওয়ান পার্ট। সময় দান করা, কাউকে লাভ অ্যান্ড কেয়ার করা, এটাও দান। আমি আমার ভ্যালুয়েবল টাইম ডোনেট করছি। কাউকে খাওয়াবো তো এমন জিনিস খাওয়া যাতে তার মঙ্গল হয়। আমি আমার ইগোকে কেন বুস্ট করার জন্য তাকে এমন জিনিস খাওয়াবো, আমি জানি এটার মধ্যে সিন, জানি এটা গ্রস পাপ, জানি আচার্যরা বলে গেছেন, যার কথা আজকে আলোচনা হলো, শিল প্রভুপাদ, তারা যেটা বলে গেছে সেটা বাদ দিয়ে আমি করব, তার মানে কি? হয় আমি অজ্ঞানী, অথবা আমি ইগোইস্টিক, তাই না? আমার অহংকার প্রচন্ড বেশি, আমি মানতে পারছি না। তারা তো কিছু নিতে আসেনি,
কোনোদিন তারা দাবি করেছে যেহেতু তোমরা আমার বই পড়ছো, আমার তোমাদের জীবন বদলাচ্ছে, আমাকে একটা ডোনেশন পাঠাও, মান্থলি একটা চার্জ দাও? তো আমরা যদি সত্যি নিজেকে ভালোবাসি, আমাদের আইডেন্টিটি আমরা রিভিল করতে পারি, আমাদের সার্ভেন্ট, তো আমরা শুধু ঘরের ডেইটিকে এটা একটা মানে রেসিপ্রোকেশন। ভগবানের সাথে ভগবান নিজে বিগ্রহ রূপে আমাদের ঘরে ধরা দেন, গুরু রূপে আমাদের শিক্ষা দেন, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। দীক্ষাগুরু রূপে হাত ধরে কৃষ্ণের কাছে নিয়ে যান। এতভাবে কৃষ্ণ দয়া করছে, কিন্তু আমাদের এই নেচারটা থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন গতকালকে একাদশী গেল, এই জন্য আজকে খুব ইম্পর্টেন্ট যে একাদশী মানে হচ্ছে ভগবানের সন্নিকটে থাকা, এমন এমন কাজে উপবাস করা, শুধু না খেয়ে থাকা না। আমি খারাপ কথা বলবো না, কাউকে নিয়ে সমালোচনা করব না, কারণ আমার তো এটা হবে না, তাই না? ওটা তো প্রতিদিনের দৈনন্দিন জীবনে আসছে না, কারণ আমি সেই জায়গায় নেই। আমি তো হিপোক্রেট হওয়াটা তো ঠিক না, তাই না আমাদের? তো আমরা যদি এটা বুঝতে পারি যে আমরা অ্যাটলিস্ট এই দিনটা প্র্যাকটিস করব, কাউকে নিয়ে নিন্দা না, কারো দোষ দেখা না, ইভেন সে হাজবেন্ড হোক, ইভেন সে ওয়াইফ হোক। ওয়াইফ দেখা যাচ্ছে রান্নাই করছে না, এরকম আছে। হাজবেন্ড দেখা যাচ্ছে কথাই শোনে না, কেয়ারিং তো দূরে থাক। ছেলে মেয়ে দেখা যাচ্ছে একেবারে উল্টো পাল্টা, কিন্তু আমি কোনো কথা ওই দিন সেদিন বলবো না, সার্ভ করব, যেটা প্রভু বারবার বলছেন, সার্ভ। তো এইটা যদি আমরা বুঝতে পারি, এই সার্ভিং নেচার, আমাদের নিজের আইডেন্টিটিটা রিভিল করতে পারি, আমাদের জীবন খুব মঙ্গলময় হবে, হতে বাধ্য। আর কৃষ্ণের করুণা আমরা পাবো, যেটা নিয়ে আমাদের আজকের মেইন কথা, যে মেরা আপকি কৃপা সে সব কাম হো রা হ্যায়, করতে হো তুম কানাইয়া, মেরা নাম হো রা হ্যায়, এই মুডটা থাকতে হবে। I am the doer. It's a nonsense. If you are the doer, can't you save your child? Can't you give your children, okay, 110 years বাঁচবে, একটু দিয়ে দিতে পারো না? You are not the doer. We are not the doer. We are just useless. কিন্তু তাই বলে আমাদের ছোট হতে হবে না, আমাদের বুঝতে হবে নিজের পজিশনটা। কেউ যদি নিজেকে মনে করেন আমি সেনেটর, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা আমেরিকার, এটা রং আইডেন্টিটি, তাই না? আপনি ভাবতে পারেন পাগলের প্রলাপ, কিন্তু সত্যি কথা হচ্ছে আপনাদের যা জায়গায় আছে। তো আমরা যদি আমাদের আসল আইডেন্টিটিটা রিভিল করতে পারি, আমরা সত্যিই সবার ভালো করতে পারবো, ফ্যামিলির সবার, আশেপাশের বন্ধু বান্ধব, সন্তান, কলিগ, আমাদের সাথে যারা কাজ করে, আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান তো বটেই, অবভিয়াসলি হবে, হয়তো টাইম লাগবে। আর আমাদের কি কম্পেয়ার করা উচিত নয়, অমুকের কি হলো, তার 7 দিনে হলো, আরে তার 7 লাইফ তো আমাদের জানা নেই, তার বিগত 7 বছরের হিস্ট্রি তো আমাদের জানা নেই, তার নিষ্ঠা তো আমাদের জানা নেই, সে ভোরবেলা উঠে তুলসী মায়ের কাছে কিভাবে প্রার্থনা করে জানা নেই, সে একাদশীর ব্রত কি মুডে করে জানা নেই। তো সুতরাং আমরা কারোর সাথে কম্পেয়ার করবো না, শুধু আমরা যদি যতটুকু নিষ্ঠার সাথে করতে পারবো, দেখবো যে আমাদের জীবন আস্তে আস্তে এগোচ্ছে, এবং সেটা আমরা আমরা বুঝতে পারবো, ফিল করতে পারবো। হরে কৃষ্ণ। আমি ভাবলাম প্রভু এটা অ্যাড করি। অনেক অনেক ধন্যবাদ। না, খুব ভালো প্রভু, থ্যাংক ইউ প্রভু। আর কারো কোনো প্রশ্ন নেই? আমাদের 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, রবিবার সকাল ইস্টার্ন টাইম অনুযায়ী, আর ভারত থেকে, বাংলাদেশ থেকে যারা জয়েন করেছেন তাদের অনুযায়ী এটা সকাল, তাই না? না, রাত্রিবেলা, সরি, আমাদের সকাল, তাদের রাত্রিবেলা। তো ঠিক আছে, আমরা আজকেই প্রোগ্রাম এখানে শেষ করি। প্রভু, আমি তোমাকে আবার ফ্লোর দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রভু, আমি একটা লাস্ট 1 মিনিটের একটা এক্সাম্পল শেয়ার করতে পারি? অবভিয়াসলি। এই সার্ভিস দিয়ে আমার একটা এক্সাম্পল মনে পড়লো। এইবারে না শিলা প্রভুপাদ খুব পছন্দ করতেন প্রসাদ ডিস্ট্রিবিউশনে। তো এবারে থ্যাঙ্কস গিভিং এর মধ্যে আমরা ঠিক করেছিলাম যে এখানে তো এখন তো সব লকডাউন, আমরা ঠিক করেছিলাম যে আশেপাশে এখানে আমেরিকানদের কিছু প্রসাদ ডিস্ট্রিবিউশন করবো। দীনপবন গৌরাঙ্গ প্রভুকে জিজ্ঞেস করেছে, প্রভু বলেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা করো এটা। তো এবারে আমেরিকানদের প্রসাদ ডিস্ট্রিবিউশন করে, এটা খুব সিগনিফিকেন্ট, এটার মধ্যে একটা খুব সিগনিফিকেন্ট লার্নিং যেটা আছে, আমরা গিয়ে দিয়েছি যাতে। তো আমরা দেখেছি যে মানে তারা থ্যাঙ্কস গিভিং এবং ক্রিসমাস আমরা দিয়েছি, আমরা দেখেছি তারা কি, মানে এখানে আমেরিকানদের কি লাইফ, তারা ওখানে ড্রিঙ্ক করছে, যে তাদের বাড়িতে এইসবই চলছে, মানে যেগুলো আমাদের গ্রস সেগুলো চলছে, কিন্তু তারা খুব হ্যাপিলি এটা অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, মানে প্রসাদের মাধ্যমে তাদের বাড়িতে কৃষ্ণা যাচ্ছে। এইবার একটা চমৎকারী ব্যাপার হয়েছে, সেই চমৎকারটা দেখে আমি নিজে মানে রিয়েলি আমি স্ট্যান্ড হয়ে গেছি। সেটা হচ্ছে যে তারা এদেরকে জাস্ট এরকম হয় যে মানে বহুদিন বাদে বাদে একটু হাই হ্যালো এরকমই হয়, কিন্তু এইবার একটা চমৎকারী ব্যাপার হয়েছে তারা না আমাদের ব্যাপারে খোঁজ নিয়েছে। হ্যাঁ, এরা তো এরকম
আর তারা ওয়েল উইশার, এমনিতে নো ডাউট তারা ভালো এরকমই, কিন্তু তারা খোঁজ নিয়েছে যে আচ্ছা এরা কেউ এই নন ভেজ কেউ খায় না, কিন্তু তারা খুঁজে 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 দোকান থেকে এরকম কুকিজ আর ইয়ে নিয়ে এসছে, বেক করেছে এরকম কুকিজ, আর ইয়ে যেগুলোতে কোনো ডিম নেই ইয়ে নেই, আর আমার কাছে রেসিপি নিয়ে এসছে দোকানে, দেখো এটার মধ্যে কিচ্ছু নেই, প্লিজ এটা অ্যাকসেপ্ট করো। তো আমি এটা ভাবছি যে মানে এটা হচ্ছে মানে এই আমি যাদের কথা বলছি তাদের সঙ্গে হয়তো হার্ডলি আমার হয়তো এই লাস্ট 5 বছরের মধ্যে মানে গুণে যদি 10টা ইন্টারাকশন হয়ে থাকে তাহলে এটা অনেক হায়ার সাইড। কিন্তু ওই পার্সনটা যে এই পেনটা নিয়েছে, ঠিক আছে, আমি এটা বলছি যে মানে এটা হচ্ছে এই সার্ভিসের রেসিপ্রোকেশন এটা, ঠিক আছে। এখন এখন এটা হতে পারে যে আমরা 20 জনকে সার্ভ করেছি আর 5 জন হয়তো রেসিপ্রোকেট করেছে, ওই বাকি 15 জন আমার তো কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন ছিল না যে এই 5 জন করবে না, একজন করবে না, ইয়ে না। কিন্তু যখন আমরা এই মুডে যখন আমরা সার্ভ করব, তখন কখনো কখনো এরকম হতে পারে যে আমি একে সার্ভ করলাম কিন্তু রেসিপ্রোকেশন ওদিক থেকে আসলো। ঠিক 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 এই এটা এটা দারুণ কথা বলেছো প্রভু। তো এই 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 প্রসঙ্গে একটা জিনিস নিতাই সেবনী মাতাজি খুব সুন্দর একটা উদাহরণ বলেছিলেন যে আমরা যখন ব্যাংকে টাকা ডিপোজিট করি, আমরা 2000 টাকা ডিপোজিট করলাম, তো 2000 টাকার নোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা মিলিয়ে থাকতে পারে। আমি যা যা ডিপোজিট করলাম 1 মাস পরে কোনো কারণে দরকার, আমি আবার 2000 টাকা তুলতে গেলাম, তখন হতে পারে আমাকে জাস্ট 500 টাকার 4টে নোট দিয়ে দিয়েছে, তাই না? সেই টাকার নোট কিন্তু পাচ্ছি না, কিন্তু আমি অ্যামাউন্টটা কিন্তু সেম। তো সুতরাং এই রেসিপ্রোকেশনের কথা বললাম, আমরা যখন সার্ভ করি, প্রভু এটাই বোঝাতে চাইলো, তাই না প্রভু, যে আমরা যখন সার্ভ একদম করি তার রেসিপ্রোকেশনটা আসবেই আসবে, এবং সেটা আসতে বাধ্য। হয়তো আর এখানে আমাদের হ্যাপি থাকার, আমাদের ভালো থাকার একটা চাবিকাঠি লুকিয়ে আছে, কি অফ হ্যাপিনেস, যেটা আমাদের একটা আসন্ন একটা ক্লাস হবে, সেমিনার বা ক্লাস, কয়েকটা সেশনের, কি অফ হ্যাপিনেস। মানে আমরা যদি এক্সপেক্ট না করি, আমরা যদি এক্সপেক্ট না করি, আমরা যদি হাতের রিমোট কন্ট্রোলটা আরেকজনকে দিয়ে দিই, দুঃখটা আমি অলরেডি হ্যান্ড ওভার করে দিলাম, দুঃখ আসিতেছে, হয় না, আসিতেছে, ওই যে মুভি আসলে বলেন আসিতেছে অমুক প্রযোজকের এমুক ছবি, হ্যাঁ, স্বামী কেন আসামি, বাবা কেন চাকর, সেরকম সেরকম দুঃখ আসিতেছে 100% গ্যারান্টি, কারণ আমি দিয়ে দিয়েছি, আমার এক্সপেকটেশন, আমার হাজবেন্ড এরকম করবে, আমার ওয়াইফ এরকম করবে, আমার ছেলে ঠিক বড় হয়ে এই বিহেভ করবে, হ্যাঁ, আমার মেয়ে এই বিহেভ করবে, এটা আমার একটা, এই যে এক্সপেকটেশন আমি তৈরি করে নিয়েছি, আসিতেছে দুঃখ 100%, 100%, কারণ সে ওইভাবে চলবে না। কিন্তু এই যে রেসিপ্রোকেশনের মাধ্যমে প্রভু যেটা শেয়ার করলে থ্যাঙ্কস গিভিং ক্রিসমাসে, তো তার মানে আমরা যদি সার্ভ করি ইভেন উইদিন দ্য ফ্যামিলি, হ্যাঁ, এবং আমাদের ফ্রেন্ডস কলিগ সার্ভ করি উইদাউট এক্সপেকটেশন, দ্য রেসিপ্রোকেশন উইল কাম, হ্যাঁ, এবং মেবি ঠিক যেই পার্সনটাকে করেছি সেইভাবে না আসলেও সেই টাকার নোটের মতন, কিন্তু এটা আসবেই, কারণ কৃষ্ণা আমাদের কখনো, যেহেতু আমি সার্ভ করছি, আমি যা দিচ্ছি সেটা আমার কাছে ব্যাক করে আসবে। আর আমরা আমরা এটা এটা যদি মনে রাখি না এক্সপেকটেশনের ব্যাপারটা, তাহলে আমরা সত্যি এক্সপেকটেশনের ব্যাপারটা আর আমার আইডেন্টিটি, আজকে যদি আমরা এই জিনিসটা মাথার মধ্যে বসিয়ে নিতে পারি সবাই, ইনক্লুডিং মাইসেলফ, কারণ আমরা সবাই গ্র্যাজুয়াল প্রোগ্রেস, ভক্তি মানে কিন্তু গ্র্যাজুয়াল প্রোগ্রেস, রাতারাতি না, আজকে বাটন টিপলাম, সাইন কন্ট্যাক্ট সাইন করলাম, আমি ভক্তি পথে চলে আসলাম, তা না, গ্র্যাজুয়াল প্রোগ্রেস, ধীরে ধীরে, এক একজনের এক এক রকম সময় লাগবে, কারোর সাথে কারো তুলনা করার দরকার নেই, আমি কি ছিলাম আমি কি হলাম এটা আমার উন্নতির, আমার মাপকাঠি, আমি কি ছিলাম আমি কি হলো, অপরে কি ছিল কি হলো, অনন্ত বিলাস প্রভু কি ছিল কি হলো, এটা আমার দেখা না, আমি আমি কোথায় ছিলাম আর আমার কিরকম প্রোগ্রেস হচ্ছে। তাই এটা দুটো এসেন্স আমরা যদি বসিয়ে নিই, যতটুকু অ্যাপ্লাই করব ততটুকু বেনিফিট। নাম্বার 1 কি, আমরা সার্ভ করতে এসেছি, যাকেই হোক, আমরা যদি আমাদের সার্ভিং, আমি 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 একটা সার্ভেন্ট, এই মুডটা নিয়ে নিই, আমার কাজ অপরকে সার্ভ করা, এর মধ্যে থেকে আনন্দ আমি যে কত পাবো, আপনারা জাস্ট ট্রাই করে দেখুন, 1 মাসের গ্যারান্টি দিলাম, 1 মান্থ, অ্যাকচুয়ালি এই প্রসেসটা 3 মাসের মিনিমাম, 3 মান্থসের মানে প্রসেস, অন্তত 1 মাস করে দেখুন, আপনি এমন আনন্দ পাবেন 3 মাস অটোমেটিক্যালি হয়ে যাবে, তারপর আর এটা ছাড়তে পারবেন না, তখন দেখবেন যে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে। আর একটা হচ্ছে এক্সপেকটেশন, অপরের কাছ থেকে জিরো এক্সপেকটেশন, অপরে যদি একটা ভালো থ্যাংক ইউ বলে, এটাই যেন বোনাস। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ প্রভু, খুব সুন্দর একটা ক্লাস এবং দারুণ রিয়েলাইজেশন শেয়ার করার জন্য। আমাদের গৌরাঙ্গ কুটির সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ।
আরে হরে কৃষ্ণ দেওয়ার সুযোগ জন্য। হরে কৃষ্ণ। হিজ গ্রেস দণ্ডবোধ অনন্ত প্রণাম বিলাস করে প্রভু দিন। কি জয় জয় শিল প্রভুপাদ His জয় Grace Tinupawan Kuranga Prabhu ki jai. His Holiness Bhaktivedanta Swami Maharaj ki jai. His Holiness Radhanath Swami Maharaj ki jai. Jagat Krishna Prabhupada ki jai. Ananta Koti Vaishnava ki jai. গৌরাঙ্গ কুটির সকল ভক্তবৃন্দকে প্রণাম। আমাদের নেক্সট ক্লাস আসছে শনিবারে এবং আবার নতুন চমকে নতুন একটা সাবজেক্টে আসছে দুটো ক্লাস। নেক্সট 3টে ক্লাস খুব গুরুত্বপূর্ণ, তারপরে আমরা র্যাপ আপ করছি আমাদের 21 সেশন র্যাপ আপ হচ্ছে লাস্ট 3 ক্লাসে। হরি বল, ধন্যবাদ, প্রণাম।